তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে চলো আমরা আজকে শুরু করি। আচ্ছা, কোষ বিভাজন, সেল ডিভিশন। দেখো শুরুতে একটা ওয়ার্ড লেখা আছে বা সেন্টেন্স লেখা আছে, অমনি সেলুলাই সেলুলা। এটা একটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। এটার মানে কি বলো তো? একটা ল্যাটিন ভাষার কথা লেখা আছে, এটার মানে কি দেখি কে বলতে পারবা? আচ্ছা, ছবিটা তোমাদের হচ্ছে গিয়ে কোর্স চ্যাপ্টারে একে দেখানো হয়েছে, তোমাদের সিয়াম ভাই দেখিয়েছে। তোমরা যদি ক্লাসটা না করে থাকো রেকর্ডিং দেখে নিও, কারণ আমরা যদি এখন ট্রান্সলেশনের ছবি দেখাই আমাদের এই ক্লাসে একটু সময় যাবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা যারা প্রিভিয়াস ক্লাস করোনি অবশ্যই একটু দেখে নিও রেকর্ডিংটা। এক্সিলেন্ট, বাহ মাশাআল্লাহ, তোমরা যদি দেখি পারো। পূর্ববর্তী কোষ থেকে নতুন কোষের সৃষ্টি, তাহলে সেল ফ্রম সেল। এখন আমরা কিন্তু সবাই জানি যে আমাদের বডির প্রতিটা সেল তার পূর্ববর্তী একটা সেল থেকে এসেছে। এমন একটা কোষের নাম বলো তো যেটাকে অ্যাকচুয়ালি আমরা কোষ বলি না এবং সেটার উৎস পূর্ববর্তী কোষ না, সে আমাদের শরীরের অন্য জায়গা থেকে আসে। এরকম একটা কোষের নাম বলো তো যেটাকে অ্যাকচুয়ালি আমরা কোষ বলি না এবং সেটা আমাদের শরীরের অন্য একটা জায়গা থেকে ব্যাপক হারে তৈরি হয়, সেটা একটা থেকে আরেকটা তৈরি হতে পারে না। আরে সাব্বাস, ভেরি গুড, তোমরা দেখে একটা পুরো আগুনের গোলা। হ্যাঁ আচ্ছা, বাচ্চা বাঘ আমাদের রক্তকণিকা, তাই না? আমরা কিন্তু রক্তকণিকাকে কেন কণিকা বলি? কারণ ওরা নিজেরা নিজেদেরকে জন্ম দিতে পারে না। আমরা যে কোরবানির সময় লম্বা লম্বা হাড্ডি নিহারি খাই, তাই না? এই নিহারি কি করে, হাড্ডির টুকরা টুকরা করে অনেক দিন ধরে জাল দেয়, বা তোমার হচ্ছে প্রেসার কুকারে করে ঝোলের মতো বানায়, যেটাকে আমরা নিহারি বলি। আর ওই যে দেখবা যে তোমার লম্বা লম্বা পায়ের হাড্ডির ভিতর থেকে কেমন যে লল্লর করে কতগুলা হলুদ হলুদ চর্বির মতো বের হয়, এটাকে বাইরাইতে বাইরাইতে পারি না, আমরা প্লেট ভেঙে ফেলি ভিতর থেকে সে হলুদ জিনিসটাকে বের করার জন্য। অনেকে আবার স্ট্র দিয়ে খায়, ওইটাকে আমরা বলি অস্থিমজ্জা বা বোন ম্যারো। এই অস্থিমজ্জার স্টেম কোষ থেকেই তৈরি হয় আমাদের রক্তকণিকাগুলো। তাহলে ওরা কিন্তু কণিকা কেন? কারণ ওরা নিজেরা নিজেদের জন্ম দিতে পারে না। তাহলে এরকম দুই একটা এক্সেপশন ছাড়া বেশিরভাগ কোষই তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা যদি বলি একটা মাতৃকোষ, তাহলে বলো তো বাচ্চারা, এই মাতৃকোষ কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? আমরা যদি বলি একটা মাতৃকোষ, তাহলে সেই মাতৃকোষকে আমরা কি একটা ডিপ্লয়েড বলবো নাকি হ্যাপ্লয়েড বলবো? এক্সিলেন্ট, ভেরি গুড, ডিপ্লয়েড। তাহলে মা মানে এক্সট্রা ভালোবাসা, মা মানে এক্সট্রা কেয়ার। যেখানে মাতৃকোষ পাবা, জনন মাতৃকোষ, সেটাই ডিপ্লয়েড, কোনো কিছু আর চিন্তা করা যাবে না। এখন আমাদের মনে একটা জাতীয় প্রশ্ন আসে যে হোয়াট ইজ ডিপ্লয়েড, হোয়াট ইজ হ্যাপ্লয়েড। এটা দেখে আমরা একটু কোড ক্র্যাক করার চেষ্টা করি, চলো। ধরো আমি সবার প্রথমে একটা জনন কোষ ড্র করলাম, সাপোজ এটা হলো একটা শুক্রাণু, বা আমরা বলতে পারি পুং গ্যামেট। তাহলে যেখানে জনন কোষ রিলেটেড কিছু পাবা, গ্যামেট, শুক্রাণু, ডিম্বাণু, পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ, পরাগ রেণু, স্ত্রী রেণু, রেণু, গ্যামেট, জনন কোষ, শুক্রাণু, ডিম্বাণু, এই টাইপের যে কোনো কিছু পেলেই ওদের মধ্যে ক্রোমোজোমগুলো কিভাবে থাকে দেখো। একদম লম্বা ক্রোমোজোমটা 1 নাম্বার, তার চেয়ে একটু খাটোটা 2 নাম্বার, তার চেয়ে একটু ছোটটা 3 নাম্বার, এমন করতে 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 একদম পিচ্চুটা হয়ে যায় 23 নাম্বার ক্রোমোজোম। তাহলে অ্যাকর্ডিং টু দেয়ার লেন্থ এই ক্রোমোজোমগুলো সুন্দর করে নাম্বারিং করে সাজানো থাকে। এই যে নাম্বারিং করে ক্রোমোজোমগুলো আবিষ্কার করেছে না, এটাকে বলা হয় ক্যারিওটাইপিং। ক্যারিওটাইপিং। তাহলে আমরা কি করি, একটা কোষকে পরীক্ষা নিরীক্ষা করে, এক্স রে, ক্রিস্টালোগ্রাফি আর অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্যারিওটাইপিং করে আমরা ক্রোমোজোমগুলোর লেন্থ বা দৈর্ঘ্য অনুযায়ী এগুলোকে আমরা হচ্ছে নাম্বারিং করি। অ্যান্ড সেম গোস ফর ডিম্বাণু। এটা যদি একটা স্ত্রী জনন কোষ হয়, এখানেও একদম লম্বা ক্রোমোজোমটা 1, তারপরে 2, তারপরে 3, একদম ছোটটা হচ্ছে 23 নাম্বার ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, যেটা আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। মজার ব্যাপার হচ্ছে আমাদের বাবার যে 1 নাম্বার ক্রোমোজোম এবং মায়ের 1 নাম্বার ক্রোমোজোম দেখতে হুবহু একই। দেখতে হুবহু একই বলতে ওদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব একই। যদি বাবার এই বরাবর গায়ের রং থাকে, মায়েরও এই বরাবর গায়ের রং। যদি বাবার এই বরাবর উচ্চতা থাকে, মায়ের এই বরাবর উচ্চতা। এখন তুমি বলতে পারো আপু বাবা মা তো দেখতে একই রকম না, তাহলে একই রকম হলো কিভাবে? মায়ের এই বরাবর যদি উচ্চতা থাকে সেটা হতে পারে লম্বা, হতে পারে খাটো। বাবার এই বরাবর উচ্চতা থাকলে সেটাও হতে পারে লম্বা, হতে পারে খাটো। তাহলে বৈশিষ্ট্যগুলো ডিফারেন্ট কিন্তু বৈশিষ্ট্য প্রকাশক একই জায়গা বরাবর থাকবে। আবার এই একই জায়গা বরাবর গায়ের রং থাকলেও বাবার এটা হতে পারে কালো, মায়ের এটা হতে পারে ফর্সা। তাহলে এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, লোকাস সবকিছু একই রকম, এই একজোড়া ক্রোমোজোমকে আমরা বলি হোমোলোগাস বা সমসংস্থ, বাবার একটা মায়ের একটা। তাহলে যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলে একটা ডিপ্লয়েড কোষ তৈরি করবে, সেই ডিপ্লয়েড কোষটাকে আমরা কি বলি দেখে কে বলতে পারবা? শুক্রাণু আর ডিম্বাণু নিষেকের মাধ্যমে বা ফিউশন হয়ে যে একটা ডিপ্লয়েড কোষ তৈরি করে, এই কোষটাকে আমরা কি বলি? আল্লাহ এভাবে সৃষ্টি করেছে সাবিত, এরকম সেম লেন্থ আর উইডথ দিয়ে। এভাবে হোমোলোগাস ক্রোমোজোম আকারে আমাদের শরীরে কোষগুলো আছে। তা কিভাবে নির্ধারিত হয়? জেনেটিক্স দিয়ে আদিবা। ঠিক আছে, যে যার সাথে যেভাবে ফিউশন করবে, যার মধ্যে ক্রসিং ওভার যেভাবে হবে, এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পড়বো। এক্সিলেন্ট, জাইগোট। তাহলে যেখানেই জাইগোট ওয়ার্ডটা পাবা সেটা অলওয়েজ ডিপ্লয়েড হবে, সেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, ভাইরাস, ব্যাকটেরিয়া, ভাইরাস তো অবশ্যই, যারই জাইগোট বলো, জাইগোট মানেই ডিপ্লয়েড। তাহলে দেখো আমরা তাহলে এখন ফিউশন করি। 1, 2, 3, 23। মায়ের কাছ থেকেও সেম লেন্থ উইডথের 1, 2, 3, 23। তাহলে দেখো ওরা সবসময় কি সুন্দর মিঙ্গেল মিঙ্গেল হয়ে আছে, ওরা কখনো সিঙ্গেল থাকে না, ওরা অলওয়েজ সিঙ্গেল থাকে, কিন্তু ওরা পেয়ার আপ করে থাকে, ওরা সামাজিক জীব। তাহলে এই যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া জোড়া বেঁধে আছে, ওরা হলো বড় লোকস, ওদেরকে আমরা বলি ডিপ্লয়েড। আর ওদের ক্রোমোজোম এবার হয়ে গেল মানুষের ক্ষেত্রে 46টা। কিন্তু যারা আলাদা আলাদা থাকে ওরা গরিবস, ওরা হচ্ছে অলওয়েজ ক্রোমোজোমগুলো আলাদা আলাদা থাকে, ওদেরকে আমরা বলি হ্যাপ্লয়েড।
তাহলে এবার বুঝতে পেরেছো হ্যাপ্লয়েড কারা ডিপ্লয়েড কারা। হ্যাপ্লয়েডের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো আলাদা আলাদা করে থাকবে, অবিন্যস্ত উপায় থাকবে, যেমন ব্যাকটেরিয়ার কোষগুলো হ্যাপ্লয়েড, আবার শৈবাল, ছত্রাক ওরা হচ্ছে গিয়ে তোমার হ্যাপ্লয়েড, ব্রায়োফাইটা ওরা হচ্ছে হ্যাপ্লয়েড। এরা সবাই হলো ক্রোমোজোমগুলো আলাদা আলাদা করে থাকে। যখনই পেয়ার আপ করবে তখনই ডিপ্লয়েড হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই ক্রোমোজোম সেম হবে সামিয়া, কিন্তু বৈশিষ্ট্যগুলো ডিফারেন্ট হবে। হোমোলোগাস মানে হচ্ছে যে একই রকম, বাবা মায়েরটা একই রকম, হোমোলোকাস না হোমোলোগাস, ঠিক আছে? আচ্ছা, জাইগোটে জনন কোষ কোথায়? জাইগোটে তো জনন কোষের ক্রোমোজোমগুলো অ্যাসেম্বল হয়ে গিয়েছে। পুরোপুরি জনন কোষগুলো তো জাইগোটের ভিতরে থাকবে না, জাস্ট ওদের ক্রোমোজোমগুলো অ্যাসেম্বল হবে। বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ 22 জোড়া অটোজোম, এই যে প্রথম 1 2 করলো না, এরকম 22 নাম্বার পর্যন্ত অটোজোম, লাস্টেরটাও এসে ওদের লিঙ্গ নির্ধারণ করবে। বাকিগুলো জাস্ট ওদের বৈশিষ্ট্য কেমন হবে সেটা নির্ধারণ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি তোমাদের সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে এই মাতৃকোষ থেকে আমরা যদি হুবহু একই রকমের দুইটা অপত্য কোষ পাই, তার মানে মায়ের যদি 46টা ক্রোমোজোম থাকে, তাহলে বাচ্চাদেরও 46টা ক্রোমোজোম হবে, যাদেরকে আমরা বলে থাকি অপত্য কোষ বা ইংরেজিতে বলি ডটার সেল। তাহলে এটাকে বলা হচ্ছে মাইটোসিস বা ইকুয়েশনাল ডিভিশন। মারও 46টা, বাচ্চাদেরও 46টা। কিন্তু যদি এমন হয় মায়ের 46টা, কিন্তু সেখান থেকে আমাদের বাচ্চাদের ক্রোমোজোম হয়ে গেল 23টা করে, তার মানে অর্ধেক হয়ে গেল। এটাকেই বলা হয় হ্রাসমূলক বিভাজন বা মায়োসিস। এটা কেন প্রয়োজন? যদি এটা না থাকতো তখন এই ডিপ্লয়েড ডিপ্লয়েড মিলে হয়ে যেত টেট্রাপ্লয়েড, টেট্রাপ্লয়েড টেট্রাপ্লয়েড মিলে হয়ে যেত অক্টাপ্লয়েড, ইনক্রেডিবল হাল্ক। তোমার বাবা মার হয়তো 2টা হাত 2টা পা, তোমার 4টা হাত 4টা পা, তোমার নাতির হলো 8টা হাত 8টা পা, নাতির ঘরের পুতির হয়ে গেল 16টা হাত 16টা পা। তাহলে প্রতি বংশধরে যে একটা ক্রোমোজোমের সংখ্যার সমতা বজায় রাখা, ক্রোমোজোমের সংখ্যাটা ধ্রুব রাখা, এইটা মেনটেন করার জন্য আমাদের মায়োসিসের প্রয়োজনীয়তা আছে। বুঝা গেছে? এখন এই যে শুধু সুন্নাতি আমি বলতে না বলতেই হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা করে ফেলেছে, হ্যাঁ, যে হচ্ছে গিয়ে আপু তাহলে হচ্ছে সান সেল কেন হলো না, ওয়াই ডটার সেল? মিওসিস মায়োসিস একই জিনিস, বানান সেম, কেউ এটাকে মায়োসিস বলে কেউ এটাকে মিওসিস বলে, ঠিক আছে? আচ্ছা, ক্রোমোজোম আর ক্রোমাটিন রেটিকুলামের হচ্ছে গিয়ে ডিফারেন্স কি? দেখো, একটা কোষের মধ্যে যখন আমাদের এই ক্রোমোজোমটা বিশ্রাম দশায় থাকে, ওর মধ্যে কোনো জল বিয়োজন হচ্ছে না, কোনো কোষ বিভাজন হচ্ছে না, নাথিং, একদম চিল করতেছেও, কোনো কোষ বিভাজন হচ্ছে না, তখন চিকন চিকন সুতার মতো তন্তুগুলোকে আমরা বলি নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন। যেই মাত্র ও আমাদের মাইটোসিসের প্রোফেজ দশায় এন্ট্রি নিল, সেই মাত্র জল বিয়োজন করে ওরা খাটো মোটা হয়ে গেল, তখন ওরা রং ধারণ করতে পারছে। সোমা মানে বডি, ক্রোম মানে কালার, এই রং ধারণকারী দেহকেই আমরা বলি ক্রোমোজোম। তাহলে যখন বিশ্রামরত দশায় থাকে একটা কোষ, তখন চিকন লম্বা তন্তুগুলাকে আমরা বলি ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম। আর যেই মাত্র ওরা জল বিয়োজন করবে, প্রোফেজে এন্ট্রি নিবে, সেই মাত্র ওরা খাটোমোটা হয়ে যায়, যাদেরকে আমরা বলি ক্রোমোজোম। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ক্যারিওটাইপিং এর মধ্যে এগুলো হবে রে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, এগুলো বইতে ফাহিম একদম এক্সাক্ট নেই, আমি তোমাদেরকে জাস্ট ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড বোঝানোর জন্য এই কথাগুলো বলেছি, যাতে করে হুট করে তোমাদের সামনে যখন ডিপ্লয়েড বা হ্যাপ্লয়েড এই ওয়ার্ডগুলো চলে আসবে তোমরা যাতে বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে চলো আমরা চলে আসি এরপরে। আমাদের বলা হয়েছে কোষ বিভাজন, তাহলে সংজ্ঞাটা কি? এই স্লাইডে যা কিছু আছে আমরা সবাই জ্ঞানমূলকের জন্য পড়বো। আমাদের সংজ্ঞার জন্য আসবে যে কোষ বিভাজন কাকে বলে, আর এমসিকিউতে আসবে কোষ বিভাজন কে আবিষ্কার করেন। দেখবে একদম চ্যাপ্টার 1-এ আমরা অনেকগুলা বিজ্ঞানীর নাম আর অনেকগুলা সাল পেয়েছিলাম। একজন বিজ্ঞানী একটা অঙ্গাণু দেখছেন, একজন আবিষ্কার করছেন, আরেকজন নাম দিছেন, আরেকজন নাম ভাল লাগে না পাল্টাই দিছেন, এবং প্রত্যেকটা বিজ্ঞানীর সাথে একটা একটা করে সাল ছিল। তো আমাদের এত সাল আর এত বিজ্ঞানী কিন্তু কখনোই পরীক্ষায় আসে না। তোমরা যদি মেডিকেলে প্রশ্ন ব্যাংক দেখো, দেখবা যে কোনো কালেই কোনো বিজ্ঞানীর না সাল আসে নাই, হয়তো 2-1টা বিজ্ঞানী এসেছে। এইচএসসি পরীক্ষা সাল আসে না বললেই চলে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন সাল আর কোন বিজ্ঞানী পড়তে হবে? তোমরা একটু ক্লাসে মনোযোগ দিবা, আপু বা ভাইয়া যেই সাল বা যেই বিজ্ঞানীটাতে একটু ইম্পর্টেন্স দেয় সেগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তার মানে এটা তোমাকে মনে রাখতে হবে যে হচ্ছে যে আমাদের কোষ বিভাজন আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। এই সালটা আমরা পড়বো 1882 সালে। কোথায় আবিষ্কার করেছিলেন? সামুদ্রিক স্যালামেন্ডার। বৈজ্ঞানিক নামটা আমাদের লাগবে ট্রিটিউরাস ম্যাকিউলোসা, ঠিক আছে? এটা সামুদ্রিক প্রাণী, ট্রিটিউরাস ম্যাকিউলোসা। দেখো ছবিটা অনেকটা ব্যাঙের মতো, তাই না? গিরগিটির মতো দেখা যায়। ট্রিটিউরাস ম্যাকিউলোসা স্যালামেন্ডারে প্রথম আবিষ্কার করেন। তাহলে বলো তো বাচ্চারা, ফ্লেমিং আর কি আবিষ্কার করেন? ওয়াল্টার ফ্লেমিং না, আরেকটা ফ্লেমিং আছে, একটা তাৎপর্যপূর্ণ আবিষ্কার করেছিলেন, সেটা কি? আচ্ছা, বাকিরা কি সাউন্ড শুনতে পাচ্ছো? বাকিরা যদি শুনতে পারো, তাহলে যার সাউন্ড শুনতে একটু ঝামেলা হচ্ছে তুমি একটু আবার লগ আউট করে আবার একটু এন্ট্রি নাও, দেখো সমস্যা হয় কিনা, হ্যাঁ? আচ্ছা, এক্সিলেন্ট। এটা হবে কি, আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম কি আবিষ্কার করেন? পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। তাহলে শুধু ফ্লেমিং ফ্লেমিং পড়ে গেলে কিন্তু চলবে না। ওয়াল্টার ফ্লেমিং বললে সেটা হবে কোষ বিভাজন, আর আলেকজান্ডার ফ্লেমিং বললে সেটা হবে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি প্রশ্ন পড়লাম? নাম্বার 1, কোষ বিভাজন কে আবিষ্কার করেন? ওয়াল্টার ফ্লেমিং। কত সালে আবিষ্কার করেন? 1882। কোথায় আবিষ্কার করেন? সামুদ্রিক স্যালামান্ডার বা ট্রিটিউরাস ম্যাকিউলোসাতে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের বলা হয়েছে যে প্রক্রিয়া জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে 2টি বা 4টি কোষের সৃষ্টি হয়। 2টি মানে হলো ইকুয়েশনাল ডিভিশন, যেটাকে আমরা বলি মাইটোসিস। 4টি মানে হলো হ্রাসমূলক বিভাজন, যেটাকে আমরা বলি মায়োসিস বা মিওসিস। দুইটাই সঠিক, যেটা তুমি বলতে চাও, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো কোষ বিভাজন কয় প্রকার, এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসবে।
অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, যেটাকে আমরা বলি ডিরেক্ট সেল ডিভিশন। ঠিক আছে, আমরা যখন বায়োলজি পড়বো তখন তোমরা খাতার পিছনে একটা পৃষ্ঠা নিবা, সেই পৃষ্ঠাটাকে তোমরা বায়োলজি ডিকশনারি হিসেবে বানাবা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বায়োলজি ডিকশনারিতে আজকে আমরা প্রথমেই লিখবো নামের শুরুতে যদি অ্যা বা ডি থাকে এটার মানে হলো অ্যাবসেন্ট বা ডিলিট, নাই। ডি মানে হচ্ছে নাই। আর যদি ডাই বাই অথবা বিচ থাকে এটার মানে হচ্ছে ডাবল, মানে দুইটা। আমরা পড়েছিলাম না গ্লুকোজ 1,6 ডাইফসফেট, কিন্তু যদি থাকে ডি অক্সিজিনেটেড তার মানে অক্সিজেন নাই, ডাই মানে দুই, ডি মানে নাই। ঠিক আছে, তাহলে অ্যামাইটোসিস যেটা কিনা মাইটোসিস না, যেটা কিনা মাইটোসিস না, তাহলে মাইটোসিস মানে কি সেখানে একটা জটিল প্রক্রিয়া হবে। জটিল প্রক্রিয়া মানে আমরা পিচ্ছিকালে পড়েছি স্পিন্ডল যন্ত্র আসবে, সেখানে বিষুবীয় অঞ্চল তৈরি হবে, দুইটা মেরু তৈরি হবে। ঠিক আছে, কিন্তু এখানে কি হয়, এখানে আমাদের প্রথম ক্লু হচ্ছে কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই, জটিল পর্যায় ছাড়াই। তাহলে এখানে কোনো জটিল পর্যায় হচ্ছে না, মাইটোসিসের মতো পাঁচটা ধাপ হচ্ছে না দেখে এটাকে আমরা বলতে পারি অ্যামাইটোসিস। এখন সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কাদের হয়? আমরা নর্মালি বলে থাকি যারা গরিবস, অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব। তোমরা আমাকে বলো নিম্ন শ্রেণীর জীব কারা, আদিকোষ নাকি প্রকৃত কোষ? নিম্ন শ্রেণীর জীব কারা, আদিকোষ নাকি প্রকৃত কোষ? অ্যান্সার করো তো। হবে রহনা, পড়তে থাকো। এক্সিলেন্ট, আদিকোষ। তাহলে এখন থেকে মনে রাখবা যে ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ সায়ানো ব্যাকটেরিয়া বাদে আল্লাহর দুনিয়ার যা কিছু আছে, রামশ্যাম যদুমধু গরু ছাগল হাঁস মুরগি তুমি আমি, আমরা সবাই প্রকৃত কোষ। কি বললাম? ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া বাদে আল্লাহর দুনিয়ার যা কিছু আছে সবাই প্রকৃত কোষ। যখনই আমরা শৈবাল বা ছত্রাকের নাম বলি আমাদের সাবকনশিয়াস মাইন্ড বলে ওকে কেমন যেন গরিব গরিব লাগে, ও মনে হয় আদি কোষ। না, ওরাও কিন্তু প্রকৃত কোষ। ঠিক আছে, এখন তোমরা অনেকে বলতে পারবা আপু তাহলে নস্টক অ্যানাবায়না মাইকোপ্লাজমা এরা কিভাবে আদি কোষ হয়? আপনি তাহলে ভুল পড়াচ্ছেন। না, নস্টক অ্যানাবায়না মাইকোপ্লাজমা এরা হলো নীলাভ সবুজ শৈবালের উদাহরণ। ঠিক আছে, তাহলে আমাদের আদি কোষের মধ্যে আমরা হচ্ছে গিয়ে কাদেরকে বলছি অ্যামাইটোসিস করে? যারা কিনা সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো অনেকে জিজ্ঞেস করছো সায়ানো ব্যাকটেরিয়া মানে কি? সায়ানো ব্যাকটেরিয়া হলো নীলাভ সবুজ শৈবাল। ওরা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, কিন্তু ওদের মধ্যে থাইলাকয়েড জাতীয় কিছু রঞ্জক পদার্থ থাকার কারণে ওরা শৈবালের মতো শালক সংশ্লেষণ করতে পারে। এখন ধরো তোমাদের সাথে দুহা, দুহা সিনথিয়ারও ভালো বন্ধু আবার সাবিতেরও ভালো বন্ধু। ঠিক আছে, এখন দুহা হচ্ছে সিনথিয়া সাবিতের ভালো বন্ধু হলেও সিনথিয়া আবার সাবিতের মধ্যে সম্পর্ক ভালো না, ওরা খালি একজন একজনকে দেখতে পারে না। তো দুহা করে কি, দুহা যখন স্কুলে যায় তখন সাবিতের সাথে আড্ডা মারে, টিচারের বাসায় পড়তে গেলে সিনথিয়ার সাথে আড্ডা মারে। তাহলে দুহার সাথে সাবিত সিনথিয়া দুজনেরই ভালো সম্পর্ক থাকলো। তাহলে সায়ানো ব্যাকটেরিয়া যারা ওরা জাতগতভাবে ব্যাকটেরিয়া অর্থাৎ আদিকোষ, কিন্তু আবার প্রকৃত কোষের মতো শালক সংশ্লেষণ করতে পারে। এই জন্য বাংলায় আমরা বলি নীলাভ সবুজ শৈবাল, কারণ ওদের কালারটা হলো নীলাভ সবুজ। সায়ানো মানে নীলাভ সবুজ, ডিকশনারিতে লিখে ফেলো। আর ইংলিশে আমরা একটু ঢং করে বলি সায়ানো ব্যাকটেরিয়া। ঠিক আছে, নীলাভ সবুজ এমন একটা ব্যাকটেরিয়া যেটা কিনা শৈবালের মতো শালক সংশ্লেষণ করতে পারে। আর কাদের অ্যামাইটোসিস হবে? ইস্ট। ইস্ট হলো ছত্রাক, এটা প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও অ্যামাইটোসিস হবে। ইস্ট তোমরা চিনো? কখনো কি ইস্ট দেখেছো? হ্যাঁ রে, নষ্ট আদি কোষ। ভাইরাস অকোষীয় লামিয়া। মাইটোটিক আর মাইটোসিস একই জিনিস, তুলি। মাইটোটিক হচ্ছে অ্যাডজেক্টিভ, মাইটোসিস হচ্ছে নাউন। ইস্ট কোথায় দেখেছো বলো? তোমরা যারা এখানে ছোটখাটো রাঁধুনি আছো, একবারের জন্য হলো কিচেনে এন্ট্রি নিয়েছো, তোমরা চিনো যে অ্যাকচুয়ালি ইস্ট কি। থাইলাকয়েড কি? আমরা ক্লোরোপ্লাস্টে পড়েছিলাম না যে এটা যদি আমাদের ক্লোরোপ্লাস্ট হয়, এই ক্লোরোপ্লাস্টে একটা চাকার মতো চাকতিকে আমরা বলি থাইলাকয়েড। আর থাইলাকয়েডের স্তূপকে আমরা বলেছিলাম গ্রানাম। তাহলে আমাদের প্রকৃত কোষের ক্লোরোপ্লাস্টে পুরো গ্রানামটা থাকে, কিন্তু আদি কোষে আমরা শুধুমাত্র একটা থাইলাকয়েড পাই। ঠিক আছে, নীলাভ সবুজ শৈবালে শুধু একটা থাইলাকয়েড পাওয়া যায়, কিন্তু প্রকৃত কোষে আমরা পুরো গ্রানাম পাচ্ছি। আচ্ছা, ব্রেডে এই তো তোমরা জানো ওই যে পাউরুটি বানায়, নান রুটি বানায়, পিৎজার আটার মধ্যে ইস্ট দিলে ওটা অবাধ শ্বসন করলে এরকম ব্রেডটা এরকম ফুলে যায়। ঠিক আছে, তাহলে ইস্ট এক ধরনের ছত্রাক। এরপরে আর কোথায় হবে দেখো? অ্যামিবা। অ্যামিবা হচ্ছে একটা পরজীবী, এটা আমাদের রোগ জীবাণু তৈরি করে অ্যামিবা। এরপর আর কাদের হয়? আমরা যখন মায়ের জরায়ুতে ছিলাম, মায়ের পেটে ছিলাম, তখন আমাদেরকে বলা হতো ভ্রূণ। কি বলা হতো? ভ্রূণ। এখন এই ভ্রূণটা যখন আস্তে আস্তে মানুষে রূপান্তরিত হবে, তুমি যখন আস্তে আস্তে মায়ের জরায়ুতে বড় হয়েছো, তখন সেই ভ্রূণের কিছু পর্দা ছিল, যে পর্দাগুলো তোমার শ্বাস প্রশ্বাস, রেচন, মা যখন নড়াচড়া করবে তোমাকে ঝাঁকুনির হাত থেকে রক্ষা করেছে, কুসুমথলি তোমার রক্তকণিকা তৈরিতে সাহায্য করেছে। তাহলে তুমি যখন মায়ের জরায়ুতে ছিলা, ছোট ছিলা, তখন তোমাকে আমরা বলতাম ভ্রূণ। এই ভ্রূণের যে পর্দাটা, যে পর্দা থেকে তোমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো তৈরি হয়েছে, এই পর্দাতে কিন্তু ইনিশিয়ালি অ্যামাইটোসিস হয়। বুঝা গেছে? আর কোনো কোনো ক্ষেত্রে মাছের ডিম, মাছের ডিমে অ্যামাইটোসিস হয়। ওকে, তাহলে এই যে এক্সাম্পল গুলো আমাদের এমসিকিউর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, যে কোথায় কোথায় আমাদের অ্যামাইটোসিস হচ্ছে। নীলাভ সবুজ শৈবাল, যেটাকে আমরা ইংলিশে বলি সায়ানো ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় পর্দা এবং মাছের ডিম, এসব জায়গায় প্রাইমারি স্টেজে কি হবে? আমাদের হচ্ছে অ্যামাইটোসিস হবে। স্ট্রোমা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সকে বলা হয় জিহান, সাইটোপ্লাজমটা হচ্ছে স্ট্রোমা, চাকতিগুলো হচ্ছে গ্রানাম। ওকে, আচ্ছা, জাইগোট হচ্ছে এককোষী, আর জাইগোটটা যখন বারবার মাইটোসিস করে একটা বহুকোষী কোষের গুচ্ছ তৈরি করে, ওইটাকে তখন আমরা ভ্রূণ বলবো। দুইটাই ডিপ্লয়েড, একটা কোষ জাইগোট, কোষের গুচ্ছকে আমরা বলবো ভ্রূণ। ঠিক আছে, আচ্ছা,
কিভাবে? ইনিশিয়ালি মাছের ডিমে হয় রে, পরবর্তীতে তোমার মাইটোসিস হবে, কিন্তু মাছের ডিমটা যখন ইনিশিয়ালি তৈরি হয়েছে ওখানে মাইটোসিস হবে, তাও সব মাছে না, কোনো কোনো মাছে। আচ্ছা, এরপরে চলে আসি তাহলে মাইটোসিসের কাছে। আমরা জানি এখানে মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, এজন্য এটাকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। কেন বলা হয়? এটা অনুধাবনে আসে। মায়োসিসে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়। কেন তাহলে রাশিমূলক বিভাজন বলা হয়? এটাও কিন্তু 2 নম্বরের জন্য আসে। তাহলে এখান থেকে আমরা কি কি প্রশ্ন পড়ব? নাম্বার 1, কোষ বিভাজন কত প্রকার? নাম্বার 2, অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ, মাইটোসিসকে কেন সমীকরণিক, মায়োসিসকে কেন রাশিমূলক বিভাজন বলা হয়? এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলো পড়বো আমরা 2 এর জন্য। এবং 2 এর জন্য যখনই কোনো প্রশ্ন আসবে আমরা প্রথম প্যারায় সংজ্ঞা দিব। যেমন তোমাকে যদি বলা হয় যে অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, তাহলে প্রথম প্যারায় কি হবে? সংজ্ঞা হবে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই একটি কোষ সরাসরি দুভাগে বিভক্ত হয়ে যায়, তাকে বলা হয় অ্যামাইটোসিস। পরের প্যারায় হবে তোমার ব্যাখ্যা যে কেন প্রত্যক্ষ বলা হচ্ছে, কারণ এখানে মাইটোসিসের মতো কোনো জটিল মাধ্যমিক পর্যায়ের প্রয়োজন হয় না, সহজে নিউক্লিয়াস দুভাগে বিভক্ত হয়ে কোষকে দুভাগে ভাগ করে ফেলে। তুমি চাইলে এখানে প্রক্রিয়াটাও ছোট করে লিখে দিতে পারো, যেহেতু 2 নম্বরের জন্য বলেছে। এভাবে 2-3টা প্যারা করে লিখলে হবে কি, টিচারের দেখতে সুবিধা হবে। 2 নম্বরের জন্য 2টা প্যারা, 3 নম্বরের প্রশ্নে 3টা প্যারা, 4 নম্বরের প্রশ্নে 4টা প্যারা। কারণ টিচারদেরকে এতগুলা খাতা দেওয়া হয় আর খাতা দেখার সময় দেওয়া হয় মাত্র অল্প কিছুক্ষণ। তো তুমি যদি কাউয়ের ঠ্যাং বগের ঠ্যাং করে লেখো, এক প্যারাতে সব গরু রচনা লেখো, টিচার বিরক্ত হয়ে যাবে, তখন তোমার উত্তর পড়েও দেখবে না। এই জন্য হ্যান্ড রাইটিং কাউয়ের ঠ্যাং বঙ্গের ঠ্যাং হোক, কোনো সমস্যা নাই, কিন্তু প্যারা প্যারা করে ফাঁকা ফাঁকা করে লিখবে, তাহলে টিচারের অ্যান্সার দিতে মানে নাম্বার দিতে ইজি হবে। ঠিক আছে? হ্যাঁ, রিজ তো সব সুপার শপে কিনতে পাওয়া যায়। আচ্ছা, জটিল পর্যায়ে মানে স্পিন্ডল যন্ত্র তৈরি, মাইটোসিসে যা যা হয় আর কি, ওইটাকে জটিল বলা হয়েছে। আচ্ছা, তাহলে এবারে চলো আমরা চলে যাই হচ্ছে, তোমাদের একজন প্রশ্ন অলরেডি করে ফেলেছে, তোমরা খুবই মানে কি বলবো অ্যাডভান্সড, একটা বলতে না বলতে তোমরা হচ্ছে কোয়েশ্চেন করে ফেলো। প্রশ্ন করা হয়েছে, বিভাজিত হয় না এমন কোষও কি আছে? দেখি তোমরা একটা একটা করে উদাহরণ দাও তো, তোমরা জানার কথা। বিভাজিত হয় না এমন কোনো কোষের নাম? প্রকৃত কোষে হয় তাজ, অ্যামাইটোসিস। এই যে বললাম মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণীয় পর্দা, অ্যামাইটোসিস হচ্ছে। ইস্ট প্রকৃত কোষ, অ্যামাইটোসিস হচ্ছে। আচ্ছা, এক্সিলেন্ট, ভেরি গুড, তোমরা সবাই অ্যান্সার করছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে তোমরা যে অ্যান্সার গুলো করছো আমি একটা একটা করে লিখি, আর তোমরাই আমাকে ব্যাখ্যা দিবা যে কেন ওরা কখনো বিভাজিত হবে না। তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করি, মায়ের পেট থেকে পড়ে তো সবাই চোর হয় না, তাই না? আমরা যখন আমাদের জন্ম হয় আমরা সবাই ভালো থাকি, পরিবেশের প্রভাবে হোক, আশেপাশের কথা শুনে হোক, আমরা একটা সময় কি হয়ে যায়? চোর হয়ে যায়। জন্মগতভাবে কি উদ্ভিদের সব কোষ স্থায়ী বলো তো? জন্মগতভাবে কি আমাদের উদ্ভিদের সব কোষ কি স্থায়ী কোষ, মানে অবিভাজিত কোষ? না, জন্মের পরে উদ্ভিদের কোষগুলা কিন্তু ভাজক থাকে। এই কোষ বিভাজনের সময় এসে ওরা ডিসাইড করে যে না, আমরা আর বিভাজিত হব না। দেখবে জীবনে একটা পর্যায়ে এসে তোমার কাছে মনে হবে যে আর পড়তে ইচ্ছা করতেছে না। যেমন এই যে আমাদের মেডিকেলে ডাক্তারদের সারা জীবনে পড়তে হয়, এমন হবে যে তুমি নাতি নাতির ঘরের পুঁতি, পুঁতির ঘরে সুতি, তুমি তো সুতির সাথে বসে বসে পড়াশোনা করতেছো। কারণ ডাক্তার তো জানার শেষ নেই, অসুখ বিসুখে তো শেষ নাই। 2020 সালের আগ পর্যন্ত কি কেউ সার্স কোভিড বা তোমার হচ্ছে কোভিড-19 নামে কোনো অসুখ বিসুখের নাম জানতো? আবার মাঝখান দিয়ে শুরু হয়েছিল না কোনটা জানি, তোমার হচ্ছে মাঙ্কি পক্স। মাঙ্কি পক্স বইপত্রতে ছিল, আমরা পড়ছি মাইক্রোবায়োলজিতে, কিন্তু এটার অ্যাপ্লিকেশন আমরা জানতাম না, কিছুদিন আগে ছড়াইছিল, তাই না? আচ্ছা, তাহলে ডাক্তারই সারা জীবনই পড়তে হয়, তুমি যত বড় ডাক্তার হতে চাও। এখন ধরো তোমার জীবনে অ্যাম্বিশন কম, তুমি তোমার লাইফে জাস্ট একটা ডিগ্রি করতে চাও, তোমার চেম্বারে ভালো রোগী জমে, তোমার জানার আগ্রহ নাই, তুমি পাশ করলা, পাশ করে বের হয়ে চেম্বার করলা, ব্যাস, তোমার আর পড়াশোনা করার ইচ্ছা নেই, তুমি বললাম এখানেই শেষ। আবার তোমার জানার অনেক বড় আগ্রহ যে না, আমাকে জানতে হবে নতুন নতুন কি রোগ হয়, আমি মানুষের সব রোগ সম্পর্কে জানবো। ঠিক আছে, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। এখন তুমি একটার পর একটা ডিগ্রি করতেছো, এফসিপিএস করতেছো, এমডি করতেছো, এমআরসিপি করতেছো, ডিপ্লোমা করতেছো, দেশের সব ডিগ্রি শেষ করে তুমি এখন বাইরের ডিগ্রি করতেছো। তাহলে পড়তে 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 তোমার সারা জীবন তুমি পড়তেছো, তাহলে তুমি সারা জীবনে বিভাজিত হচ্ছ। তাহলে ডাক্তারি পাশ করে সবাই ডাক্তার, জন্মের পর সবাই ভাজক কোষ, ভাজক টিস্যু, কিন্তু কেউ কেউ সেখানে ক্ষান্ত দিয়ে দেয়, কেউ কেউ আজীবন বিভাজিত হতে থাকে। তাহলে ভাজক টিস্যুগুলাই কোষ চক্রের একটা পর্যায়ে এসে যখন বিভাজন বন্ধ করে দেয়, আমার আর রসদ নাই, কাঁচামাল নাই, কোনো শক্তি নাই, আমি তখন স্থায়ী টিস্যু হয়ে যাব। আর আমার যথেষ্ট রসদ বা কাঁচামাল আছে, আমার শক্তি আছে বিভাজিত হওয়ার, তখন আমি সারা জীবন বিভাজিত হতে থাকবো। বুঝা গেছে? আচ্ছা, ইস্ট প্রকৃত কোষ হলো কেন অবাধ শ্বসন হয়? তোমার আমারও তো অবাধ শ্বসন হয়, আমরা প্রকৃত কোষ না? তাহলে অবাধ শ্বসন মানেই যে আদি কোষ তা কিন্তু না, অবাধ শ্বসন প্রকৃত কোষেও হয়। তুমি যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করো প্রচন্ড মাসেল ক্র্যাম্প হয়, কারণ আমাদের পেশিগুলো তখন অবাধ শ্বসন করে। বাংলা সিনেমায় সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করছে আনোয়ার হোসেন, বুকে হাত ধরে বলে আমেনার মা। ঠিক আছে, কেন বুকে হাত দেয় সব বাংলা সিনেমায় নায়িকার বাবারা? কারণ হার্টের পেশিতে তখন অবাধ শ্বসন হয়। এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস নবম অধ্যায়ে পড়বো। ঠিক আছে? আচ্ছা, রসদ মানে কাঁচামাল, তোমরা দেখি বাংলা পারো না। ছি, বাংলা পারো না, রসদ মানে কাঁচামাল। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে হচ্ছে যে আমাদের বিভাজিত হয় না কোন কোন কোষ। আপু অলরেডি প্রথম ব্যাখ্যা দিয়ে দিলাম, উদ্ভিদের স্থায়ী কোষ। তার মানে উদ্ভিদের স্থায়ী টিস্যু যেখানে যেখানে পাওয়া যায় সেসব জায়গায়, যেমন প্যারেন কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা, এগুলো আমরা একদম ছোট ক্লাসে পড়েছিলাম স্থায়ী টিস্যুর উদাহরণে। ঠিক আছে? আচ্ছা, তখন হচ্ছে গিয়ে তোমার এগুলো আর কখনো বিভাজিত হবে না। তবে পরবর্তীতে যে কোনো একটা সময় কিন্তু স্থায়ী টিস্যুগুলো আবার ভাজক টিস্যুতে রূপান্তরিত হয়। তোমার জীবনে একটা পর্যায়ে এসে মনে হতে পারে যে না, আরেকটু পড়াশোনা করা দরকার, সবার মনে হয় না, কারো কারো মনে হয়, তখন তারা আবার ভাজক টিস্যু হতে পারে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড অপশন হচ্ছে তোমরা অনেকেই বলেছো
যে আমাদের পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা, বলো এটা কিন্তু অপরিণত না, অপরিণত লোহিত রক্তকণিকা কিন্তু বিভাজিত হতে পারে, কিন্তু যখন ম্যাচিউরড আরবিসি হবে ও কেন বিভাজিত হয় না বলো তো? ম্যাচিউরড যে আরবিসি ও কেন বিভাজিত হবে না? আচ্ছা, এক্সিলেন্ট, ওদের কোনো নিউক্লিয়াস নেই, তাই না? নিউক্লিয়াস নেই। তাহলে ওরা যখন বাচ্চা ছিল তখন ওরা নিউক্লিয়াসকে আদরে সম্ভাষণে রাখতো, কিন্তু বড় হয়ে যাওয়ার পর দেখে যে হিমোগ্লোবিন ইজ মোর ইম্পর্টেন্ট। ছোটবেলা থেকেই বান্ধবীদের জন্য তোমার জান প্রাণ, বন্ধু বান্ধব ছাড়া তোমার চলেই না। বড় হওয়ার পর বুঝলা যে তারা সবাই দুধের মাছি, বিপদের সময় কেউই পাশে থাকে না। এসএসসির আগের দিন একসাথে খুব হ্যাং আউট করছিলা, কিন্তু রেজাল্টের পর আর ফোনটা ধরে না। তাহলে তখন থেকে তোমার কাছে মনে হলো বাবা মাই একমাত্র তোমার আপনজন। তাহলে এই যে তুমি তখন বন্ধুদের দূরে সরিয়ে দিয়ে বাবা মাকে কাছে টেনে নিলা, সেরকম আরবিসি ছোট থাকতে মনে করতো যে নিউক্লিয়াসই আমার দরকার, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে সে বুঝলো অক্সিজেন পরিবহনের জন্য আমার হিমোগ্লোবিন বেশি দরকার। ও তখন নিউক্লিয়াসকে লাথি মেরে সরিয়ে দিয়ে হিমোগ্লোবিনকে কাছে টেনে নিল। তাহলে আরবিসি বাচ্চাটা এমনিতেই ছোট, হয় নিউক্লিয়াস না হয় হিমোগ্লোবিন, যে কোনো একটাকে চুজ করতে হবে। ও তখন নিউক্লিয়াসকে বের করে হিমোগ্লোবিনকে চুজ করলো, এই জন্য ওদের কোনো কি হয় না, বিভাজন হয় না। ঠিক আছে? হ্যাঁ রে, মোটামুটি সব ব্লাড সেলগুলোই আনডিভাইডেড, কারোরই হবে না, বাট আমাদের বইতে একদম লাইনের মধ্যে পূর্ণাঙ্গ আরবিসি লেখা আছে দেখে আমি এটাই লিখলাম। বাট কোনো রক্তকণিকাই নিজে নিজে বিভাজিত হয় না, ওরা সবাই অস্থিমজ্জার স্টেম কোষ থেকে আসে। ঠিক আছে? আচ্ছা, এরপরে থার্ডে আমরা বলে দিলাম হচ্ছে নিউরন, মানে আমাদের মস্তিষ্কের কোষ, স্নায়ু কোষ। বলো নিউরন কেন বিভাজিত হয় না? নিউরন কেন বিভাজিত হয় না বলো তো? সুচি, তোমার প্রশ্ন উত্তর আমি দিয়ে দিছি, কিন্তু আবাদ শ্বসন প্রকৃত কোষেও হয়। আচ্ছা, এক্সিলেন্ট, সেন্ট্রিওল নাই। আমরা সেই ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি যে এই যে তোমার দুইটা কন্ডেন্স মিল্কের ডিব্বার মতো জিনিস, এগুলাকে আমরা বলি সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারপাশে যেই ম্যাট্রিক্স বা যেই সাইটোপ্লাজম, এটাকে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার। আর সেন্ট্রোস্ফিয়ার সহ পুরো কোষটাকে আমরা বলি সেন্ট্রোসোম। ঠিক আছে? তাহলে পুরো অঙ্গাণুটা হলো সেন্ট্রোসোম। এই কন্ডেন্স মিল্কের ডিব্বার মতো যে দুটো গঠন দেখতে পাওয়া যায়, প্রাচীর, সিলিন্ডার, ওয়াল, ট্রিপ্লেট, এগুলো আমরা চ্যাপ্টার 1-এ পড়েছি। এগুলাকে বলা হয় সেন্ট্রিওল। চারপাশে সাইটোপ্লাজমকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তাহলে ওদের এই যে তোমার সেন্ট্রিওল থাকে না, এই সেন্ট্রিওল না থাকার কারণে ওরা কিন্তু বিভাজিত হয় না। তোমরা অনেকেই মানে রিফ্লেক্সে বলে ফেলো যে আপু ওদের নিউক্লিয়াস নাই। নিউরনে কিন্তু নিউক্লিয়াস আছে কোষ দেহে, কিন্তু ওদের কোনো সেন্ট্রিওল থাকে না। আরেকটা তোমরা জানো না, সেটা হলো পেশিকোষ। এখন অনেকে বলতে পারো যে আপু এটা তো শুধু হৃৎপেশি হওয়ার কথা। অ্যাকচুয়ালি আমাদের যারা কিনা ঐচ্ছিক পেশি, ওরা কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড। ঐচ্ছিক পেশির মধ্যে কিন্তু আমরা অনেকগুলো নিউক্লিয়াস পাই। তো ওরা যখন পরিণত হয়ে যায়, ম্যাচিউর হয়ে যায়, ওরা তখন কোষ চক্র থেকে বের হয়ে আসে। তার মানে এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। এটা তোমরা এখন বুঝবা না। যখন ওরা পরিণত হয়ে যায় পেশি কোষগুলো, তখন ওদের সব নিউক্লিয়াসগুলো একসাথে হয়ে ওরা কোষ চক্র থেকে বের হয়ে আসে, তখন ওদের আরো বিভাজন হয় না। এখন তুমি তাহলে বলতে পারো আপু পেশি ছিঁড়ে গেলে তাহলে ওটা রিপেয়ার হয় কিভাবে? ওইটা তখন টেন্ডন বা লিগামেন্ট, যোজক পালা দিয়ে রিপেয়ার হয়। দেখবে আমাদের হাত কেটে গেলে ওই জায়গাটাতে কেমন জানি বাদামি রঙের একটা খোসার মতো তৈরি হয়। তার মানে আমাদের এপিথেলিয়াম কেটে গেলে কিন্তু সেটাকে যোজক কলাই তোমার রিপ্লেস করে, এই জন্য বাদামি রঙের একটা খোসা তৈরি হয়। আগের স্কিন কালারের মতো কোনো জিনিস আসে না। সেরকম পেশি যদি নষ্ট হয়ে যায়, তখনও কিন্তু আমার কি হয় বলতো, সেখান থেকে হচ্ছে যে যোজক কলা দ্বারা সেটা রিপ্লেস হবে। সেটা বিভাজিত হবে না কেন মাইশা? কারণ ও তো কণিকা, যদি বিভাজিত হতে এই জন্য তো আমরা কোষ বলতাম, তাই না? আচ্ছা, হ্যাঁ আগে ছিল তো আগে ছিল না, কোনো সময় ছিল না। আর বিস্তে যেরকম আগে নিউক্লিয়াস ছিল, এখন ছিল না, কিন্তু আমাদের নিউরনে কোনো কালেই সেন্ট্রিওল ছিল না। ঠিক আছে? আমরা মোটা হই ফ্যাট দিয়ে, পেশি দিয়ে না। পেশির জন্য কেউ কখনো মোটা হয় না, ফ্যাটের জন্য মোটা হয়। আর ছেলেরা জিম করে যে পেশিটা বড় করে, সেটা অ্যাকচুয়ালি পেশির কোষগুলো মোটা তাজা হয়। প্রোটিন সিনথেসিস বাড়ার কারণে ওদের সংখ্যা বৃদ্ধি হয় না, যে কোষগুলাই থাকে সেই কোষগুলো আকৃতিতে বড় হয়ে যায়। আচ্ছা, তাহলে দেখো বিভাজিত হয় না এমন কোন কোন কোষ আছে? উদ্ভিদের স্থায়ী কোষ, পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, নিউরন, পেশি কোষ। ঠিক আছে? এটা তোমরা 2 নম্বরের প্রশ্নের জন্য এবং এমসিকিউর জন্য ভালো করে পড়বা। তাহলে কোন কোন কোষ বিভাজিত হবে আমরা সবাই জানি। ভ্রূণ, মূল ও কাণ্ডের শীর্ষ, মেরিস্টেম কোষ অর্থাৎ যারা ভাজক টিস্যু, সেগুলো বিভাজিত হবে। ঠিক আছে? তাহলে দেখো তো অ্যামাইটোসিস কোথায় কোথায় ঘটে, এটা তোমরা এমসিকিউর জন্য ভালো করে পড়বা। ব্যাকটেরিয়া, যাহাই নীলাভ সবুজ শৈবাল তাহাই সায়ানো ব্যাকটেরিয়া। এই সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণই হচ্ছে নস্টক, অ্যানাবায়না, মাইকোপ্লাজমা। আচ্ছা, এরপরে দেখো তোমার ইস্ট, এককোষী শৈবাল। শৈবালও কিন্তু কি প্রকৃত কোষ, তবে হ্যাপ্লয়েড, অ্যামিবা। তাহলে এই যে দেখো অ্যামিবা, এটা একটা পরজীবী, কোনো শেপ সাইজ কিচ্ছু নাই, ভচকানো, এবং ওরা ওদের চলনের সুবিধার জন্য ওদের আকৃতি পরিবর্তন করতে পারে এই ক্ষণপথ তৈরির মাধ্যমে। এগুলোকে ক্ষণপথ বলে, যখন তখন ওর আকৃতি চেঞ্জ করে, এই জন্য ক্ষণপথ। ইস্ট, এটা একটা ছত্রাক ব্যাকটেরিয়া। আচ্ছা, তাহলে দেখো অ্যামাইটোসিস যে প্রক্রিয়াটা, এটা তোমাদের 2 নম্বরের প্রশ্নের জন্য আসতে পারে, যে কোষের মাঝখানে প্রথমে একটা খাঁজ তৈরি হবে আর নিউক্লিয়াসটা লম্বা হবে, লম্বা আরো হলো, খাঁজ আরো গভীর হলো, তারপর ঠাং করে কোষটা 2 ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে নিউক্লিয়াস 2টা কোষে চলে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যানাবায়না হলো এক প্রকার নীলাভ সবুজ শৈবাল, নস্টক, অ্যানাবায়না, এরা সবাই নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা, তাহলে এবারে আমরা চলে আসি আমাদের কোষ চক্রের কাছে। আমরা ছোটবেলা থেকে প্রতিটা জীবাণু, প্রতিটা প্রাণী, ওদের জীবন চক্র পড়েছি। সেরকম কোষেরও একটা চক্র আছে, যেটাকে আমরা বলি কোষ চক্র। এই কোষ চক্র পড়তে গেলে আমরা 3টা ওয়ার্ড মনে রাখবো। কয়টা ওয়ার্ড? 3টা ওয়ার্ড। সেল সাইকেল, নাম্বার 1
একটা কোষ সৃষ্টি হলো মানে তৈরি হলো, সেই কোষটা বড় হলো, বৃদ্ধি হলো, সেই কোষটা বিভাজন হলো। মৃত্যু হয়ে গেলে তো শেষই, এজন্য মৃত্যুকে আমরা ইনক্লুড করলাম না। তাহলে একটা কোষ সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই তিনটা প্রক্রিয়া যেই চক্রের মাধ্যমে সম্পন্ন হবে তাকেই আমরা বলি হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল। মৃত্যু আসতে পারে, কিন্তু মৃত্যুর মাধ্যমে তো কোষটা শেষই হয়ে গেল। এই জন্য বলা হবে যে হ্যাঁ, এটা চিত্র রাখতে হবে। মাইটোসিস 2 নম্বরের জন্য আসলে এই ফিগারটা ড্র করতে হবে, ঠিক আছে? আমি ফিগার লিখলাম, ফিগার মানেই ছবিটা আঁকতে হবে যদি 2 নম্বরের জন্য আসে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে তোমার কোষ চক্র, এটা প্রথম আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে হাওয়ার্ড এবং পেল্ক। হাওয়ার্ড এবং পেল্ক। তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আপু, আমাদের দেহে তাহলে টোটাল কয়টা কোষ আছে যে প্রতিটা কোষ চক্রের মধ্য দিয়ে যাচ্ছে? আমাদের পুরো বডিতে আনুমানিক 100 ট্রিলিয়ন বা আমরা বলতে পারি 10⁻14 কোষ আছে। কত বললাম? 100 ট্রিলিয়ন বা 10⁻14 কোষ আছে। তাহলে এরকম 100-র অনেকগুলা হিসাব আমরা পুরো বায়োলজি বইতে পাবো। যেমন 100 বিলিয়ন, 100 বিলিয়ন হচ্ছে গিয়ে আমাদের নিউট্রোফিল নিউরন। 100 মিলিয়ন হচ্ছে গিয়ে আমাদের কি বলতো, 100 মিলিয়ন হচ্ছে গিয়ে আমাদের নিউট্রোফিল। তাহলে এরকম আমাদের পুরো জুওলজি বইতে 100-র অনেকগুলো তোমরা হিসাব পাবা। আবার 700 মিলিয়ন হচ্ছে অ্যালভিওলাস। এগুলো এখন তোমাদের জানা দরকার নেই, আমরা যখন আস্তে আস্তে জুওলজি বই পড়বো তখন জানতে পারবো যে 100 বিলিয়ন হচ্ছে গিয়ে নিউরন, 700 মিলিয়ন হচ্ছে অ্যালভিওলাস। এবং অ্যালভিওলাসের সংখ্যাটা কিন্তু গতবার পরীক্ষাতেও আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, বুঝছো? এখন জানা দরকার নেই। আচ্ছা হ্যাঁ, নবজাতক শিশুরও সেম। এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ডিফারেন্সিয়েট হয়, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, বাট ম্যাচিউরড বা পরিণত বয়সে এট এ টাইম এই টাইপের সেল হতে পারে। জনন কোষে বিভাজিত হবে না, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়ে গেলে সেগুলোর একটা সময় এসে আর বিভাজিত হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের কোষচক্রের মধ্যে মাত্র 5 থেকে 10% সময় ব্যয় হয় মাইটোসিসে, আর বাকি পুরোটাকে আমরা বলি দুইটা দশার মাঝখানে। তাহলে মাঝখানে ইংরেজি ইন্টার, দশা ইংরেজি ফেজ। এই ইন্টারফেজ দশায় ব্যয় হয় আমাদের 90 থেকে 95% সময়। আমরা এইচএসসি পরীক্ষা দিব সর্বোচ্চ 15-20 দিন, কিন্তু প্রিপারেশন নিচ্ছি কয় বছর ধরে বলো তো? প্রিপারেশন নিচ্ছি আমরা প্রায় 1.5 বছর ধরে। দেখবা যখন কোনো একটা বিয়ের প্রোগ্রাম হয় তখন ব্রাইডকে সেই ভোর 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রায় 5 ঘন্টা ধরে সাজায়। বিয়ের স্টেজে সর্বোচ্চ 2 ঘন্টা থাকে, ফটোশুট করে 1 ঘন্টা, 3 ঘন্টা, বাসায় গিয়ে 5 মিনিটে বেসিনের মধ্যে 40-50 হাজার টাকার মেকআপ ধুয়ে শেষ। তাহলে দেখো কোনো একটা জিনিস সংগঠনের চেয়ে ওইটার প্রিপারেশনে আমরা সময় নেই বেশি। সেরকম দেখো মাইটোসিস যে বিভাজনের জন্য আমাদের এত কসরত করতে হয়, সেই মাইটোসিসে মাত্র 5 থেকে 10% সময়, আর বাকি 90 থেকে 95% সময় ইন্টারফেজে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই মাইটোসিস এবং ইন্টারফেস এই দুইটা মিলে একসাথে কোষচক্র। কোষচক্রের একটা পর্যায় হচ্ছে কোষ বিভাজন। কোষচক্রের মধ্যে পড়ছে কোষ বিভাজন এবং ইন্টারফেস, আর এই ইন্টারফেস কোষ বিভাজনকে একসাথে আমরা বলছি কোষচক্র। আশা করি বুঝতে পেরেছো কোষচক্র আর কোষ বিভাজনের মধ্যে কি পার্থক্য। না রে, অপরিণত আরবিসিতে হিমোগ্লোবিন থাকে না, হিমোগ্লোবিন পরে আসে। আচ্ছা, কোষের সংখ্যা বৃদ্ধি কিভাবে পাই? যে কোষ বিভাজনের মাধ্যমে, যারা বিভাজন করে না তারা তো আর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে চলো এবার আমরা দেখি যে বাকি ধাপগুলোতে আমাদের কি হচ্ছে। তাহলে কোষ চক্রের নিয়ন্ত্রক, এই যে আমাদের কোষ বিভাজন হচ্ছে, কোষ চক্রটা কন্টিনিউ হচ্ছে, এটা একটা কন্ট্রোলার দরকার। এই যে আমাদের পুরো পৃথিবীতে এত সুন্দর দিনের পর রাত হয়, রাতের পর দিন আসে, কখনো কিন্তু দিন রাত ঝগড়া করে না, চাঁদ সূর্য ঝগড়া করে না যে আমি এখন আসবো তুমি পরে আসো। কারণ আমাদের সৃষ্টিকর্তা একজন, আল্লাহর কোনো শরিক নাই। আমরা ছোটবেলায় ইসলাম ধর্ম বইতে পড়তাম না, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, ব্যাখ্যা করো। সেখানে আমরা লিখতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই যে পৃথিবীতে একজন আছে দেখে আমরা আমাদের দিন রাতের পার্থক্য দেখে টের পাই যে না, আমাদের পৃথিবীতে একজন সৃষ্টিকর্তা আছে। সেরকম কোষ চক্র যে এত সুন্দর করে নিয়ন্ত্রিত হচ্ছে, যে একটা কোষ বিভাজিত হলো, তার পরবর্তীতে সেই কোষটা মরে গেল, আবার নতুন করে বিভাজিত হলো, যদি কোনো ঝামেলা হয়, যদি কোষগুলো বিভাজন না হয়, যদি কোষগুলো উল্টাপাল্টা বিভাজন হয়, একটা কোষ যদি উল্টাপাল্টা বিভাজন হয় তুমি শেষ, টিউমার, ক্যান্সার। ছোটবেলা আমরা পড়ছি, একটু পরে আবার দেখবো। তাহলে এই যে কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটা জেনেটিক প্রোগ্রাম আছে। কি আছে বলতো? জেনেটিক প্রোগ্রাম। একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা এই পুরো কোষ চক্রটা নিয়ন্ত্রিত হয়। এই জেনেটিক প্রোগ্রামের ক্ষেত্রে অভ্যন্তরীণ উদ্দীপনা, অভ্যন্তরীণ উদ্দীপনা মানে ইন্টারনাল ফ্যাক্টর, অভ্যন্তরীণ উদ্দীপনা দিবে একটা বিশেষ যৌগ যার নাম সাইক্লিন সিডিকে, এটা আমরা ব্যাখ্যা করব। আর বাহ্যিক উদ্দীপনা দিবে বিভিন্ন রকমের হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। তাহলে এটাকে বাইরে থেকে কন্ট্রোল করছে বিভিন্ন রকমের হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টরগুলো এক ধরনের প্রোটিন। আর ভিতর থেকে কন্ট্রোল করছে একটা যৌগ যার নাম সাইক্লিন সিডিকে যৌগ। এবার আমি সাইক্লিন সিডিকে যৌগটা একটু বুঝাবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। কোনো কোশ্চেন থাকলে আমাকে আগে শোনার পরে করবা। এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝতে হবে যে সাইক্লিন কি, সিডিকে কি, এটার কাজ কি। আচ্ছা, তোমরা মনোযোগ তো সবাই, এতক্ষণ পর্যন্ত উড়াধুরা যে যেটা করছো, ক্লাসের পাশাপাশি রিলস স্ক্রল করছো, হোয়াট এভার করছো, এবার হচ্ছে একটু কষ্ট করে ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো
অবশ্যই জড়িত উৎসব। জল বিয়োজন না হলে তো তোমার ক্রোমোসোম গুলো খাটামোটা হবে না। এটা তোমরা ইন্টারের বইতে যেটা আছে সেটাই পড়বা। 9 10 যা আছে ভুলে যাও, এখন ইন্টারের বই পড়তে হবে। 9 10 আমরা অনেক কিছু ভুল তথ্য পড়ছি যেটা ইন্টারে এসে আমরা সঠিক পড়বো। সো আগে যা পড়ছো সেটা ভুলে দাও, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে যেটা বলতেছি, আমাদের দেহের সব কাজকর্মগুলো সম্পাদন করার জন্য কি দরকার বলো? আমাদের দেহের যত কাজকর্ম আছে এই সবগুলো কাজ করার জন্য আমাদের কি দরকার? আমাদের দেহের যত কাজকর্ম আছে সেগুলো সবগুলো সম্পাদন করার জন্য কি দরকার? এক্সিলেন্ট, শক্তি। আমাদের দেহের যত কাজ কাজ করার জন্য দরকার শক্তি। শক্তি কি রূপে থাকে? শক্তি থাকে এটিপি রূপে। এবার বলো, এটিপি কোত্থেকে তৈরি হয়? সেই আমাদের প্রিয় চ্যাপ্টার জীবনী শক্তির পড়া। এটিপি কোত্থেকে তৈরি হয় বলো? এক্সিলেন্ট, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি হচ্ছে তাহলে? এই তো উত্তর পেয়ে গেছি। আমাদের অ্যাডিনোসিন ডাইফসফেট এডিপি, ওর সাথে যখন একটা ফসফেট যুক্ত হবে তখন ওরা তৈরি করে এটিপি। আমি এখানে আই দিয়ে বুঝেছি ইনঅর্গানিক, অজৈব ফসফেট। তাহলে এডিপির সাথে যখন একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে তখনই আমরা পাই ভুরি ভুরি এনার্জি, শক্তি, বলে না হেভি এনার্জি। এবার বলেন তো আপাজানেরা এবং ভাইজানেরা, এই প্রক্রিয়াটাকে কি বলে? কোন যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়ার এই প্রক্রিয়াটাকে কি বলে? দেখি কে কে বলতে পারবা। কোন যৌগের সাথে স্পিন্ডল যন্ত্রের প্রতিটা তন্তুকে স্পিন্ডল তন্তু বলে। একটা সুতা হচ্ছে তন্তু, সবগুলো তন্তু মিলে একসাথে একটা স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে? যেমন আমাদের কাপড়ের প্রতিটা তন্তু একটা সুতা, সবগুলো সুতা মিলে একটা কাপড়, ঠিক আছে? এক্সিলেন্ট, মাশাআল্লাহ, তোমরা দেখি বেশ ভালো পারো। ফসফোরাইলেশন, এটা সূর্যালোকের উপস্থিতিতে ফটো হতে পারে, জারণ বিজারণের মাধ্যমে অক্সিডেটিভ হতে পারে, বাট ফসফোরাইলেশন অনেক রকম হয়। তাহলে আমি এতক্ষণ কি বললাম? যে কোনো কাজ করার জন্য দরকার শক্তি, যেটা এটিপি রূপে থাকে। এটিপি তৈরি হয় ফসফোরাইলেশন প্রক্রিয়ায়। এইবার বলতো, এই যে কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত করা বা ফসফোরাইলেশন প্রক্রিয়াটাকে চালনা করা, এটার জন্য একটা বিশেষ এনজাইম লাগে। বলতো, যেখানেই ফসফেট আছে সেখানে এনজাইমের নাম কি হবে? এখানে কিন্তু গতিশক্তি তৈরি হচ্ছে, কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে। দেখো কিভাবে আমরা রিলেশন করতেছি সবগুলোর মধ্যে। একটা কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে, গতিশক্তি। তাহলে যেখানে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বা ফসফেট রিলেটেড কথাবার্তা, এনজাইমের নাম কি বলো? এই তো পেয়ে গেছি, কাইনেস কে বলছে? রোদেলা, এক্সিলেন্ট, কাইনেস, ঠিক আছে? ফসফেটেজও বলে, বাট এটাকে বেসিক্যালি আমরা কাইনেস নামে জানি। কি নামে জানি? কাইনেস। তাহলে এখানে আমাদের যে এনজাইমটা লাগবে তার নাম হচ্ছে কাইনেস। এতটুকু পর্যন্ত সবার ক্রিস্টাল ক্লিয়ার? যে কাজ করার জন্য শক্তি বা এটিপি দরকার, এটিপি তৈরি হয় ফসফোরাইলেশন প্রক্রিয়ায়, এনজাইমের নাম হচ্ছে কাইনেস, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থেকে কাইনেস। এতটুকু পর্যন্ত সবার ক্রিস্টাল ক্লিয়ার? ক্লিয়ার না? আচ্ছা, আমি আবার অল ক্লিয়ার করে দিচ্ছি। যে কোনো কাজ করার জন্য দরকার শক্তি বা এটিপি। আমরা এটিপি কিভাবে বানাই? আমরা যখন খাবার দাবার খাই, সেই খাবার থেকে আমরা যে ফসফেট গুলো পাই সেগুলো ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এডিপির সাথে যুক্ত হয়ে এটিপি বা শক্তি তৈরি করে। যেখানেই ফসফোরাইলেশন হচ্ছে সেখানেই কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তৈরি হচ্ছে, কাইনেটিক থেকে এনজাইমের নাম কাইনেস। তাহলে এইবারে দেখো, এই পুরো কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি দরকার? শক্তি দরকার। সেই শক্তি কোন প্রক্রিয়ায় তৈরি হবে? ফসফোরাইলেশন। এনজাইমের নাম কি হবে? কাইনেস। হ্যাঁ, ফসফেটেজ কাইনেস একই জিনিস। তাহলে দেখো, সিডিকে দিয়ে কি হয়? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তাহলে আমাদের সাইক্লিন প্রোটিনটা যখন ফসফোরাইলেশন করবে তখন ও যে এনজাইমের সাথে যুক্ত হবে সে এনজাইমের নাম হচ্ছে সাইক্লিনের উপর নির্ভরশীল কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তাহলে সাইক্লিন প্রোটিনটা এই পুরো কোষ চক্রের ফসফোরাইলেশনকে নিয়ন্ত্রণ করার জন্য যে এনজাইমের সাথে যুক্ত হবে তার নাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই দুটাকে আমরা একসাথে বলি সাইক্লিন সিডিকে যৌগ, ঠিক আছে? তাহলে এই কোষ চক্রের শুরুতেই আমার একটা প্রোটিন তৈরি হবে যার নাম সাইক্লিন। এই সাইক্লিন পুরো প্রক্রিয়া শক্তি তৈরির জন্য যে এনজাইমের সাথে যুক্ত হয় তার নাম সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, একসাথে বলা হয় সাইক্লিন সিডিকে, ঠিক আছে? এডিপি কোষের ভিতরেই থাকে, আমরা খাবার থেকে এটা পাই। কাইনেস মানে যে কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত করে শক্তি তৈরি করে, ওকে? আচ্ছা, তাহলে আমি আবারও রিক্যাপ করছি। আমাদের কোষ চক্রকে নিয়ন্ত্রণ করবে একটা জেনেটিক প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকে বাইরে থেকে উদ্দীপনা দেয় আমাদের বিভিন্ন রকমের হরমোন আর গ্রোথ ফ্যাক্টর, ভেতর থেকে উদ্দীপনা দেয় সাইক্লিন সিডিকে যৌগ। সাইক্লিন একটা প্রোটিন, সিডিকে একটা এনজাইম, সোজা কথা। এবারে দেখো গ্রোথ ফ্যাক্টর জিনিসটার কাজ কি। ধরো, গ্রোথ ফ্যাক্টর কিভাবে আমাদেরকে উদ্দীপনা দেয়? বিভিন্ন কোষ নানাভাবে গ্রোথ ফ্যাক্টর তৈরি করতে পারে। তোমার শরীরে যদি কোনো কারণে রক্ত কমে যায়, এই উদ্দীপনাটা যায় কিডনিতে। ডিকশনারিতে লিখে রাখো, ইরাইথ্রো মানে লাল, সাইট মানে পরিণত কোষ, পোয়েসিস মানে তৈরি করা। কি বললাম? ইরাইথ্রো মানে লাল, সাইট মানে পরিণত কোষ, পোয়েসিস মানে তৈরি করা। তাহলে ইরাইথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, তাই না? তাহলে লোহিত রক্তকণিকা তৈরি ইরাইথ্রোপয়েসিস।
এই তৈরি করবে যে হরমোন ইরাইথ্রোপয়েটিন। তাহলে দেখো রক্ত কমে গেলে আমাদের কিডনি একটা বিশেষ হরমোন তৈরি করে যার নাম ইরাইথ্রোপয়েটিন। ইরাইথ্রো মানে লাল, পোয়েসিস মানে তৈরি করা। তখন আমরা ওই যে কোরবানির সময় যে নিহারি খাই, সে অস্থিমজ্জা কি করবে? ইরাইথ্রোপয়েসিস পদ্ধতিতে, ইরাইথ্রো মানে লাল, পোয়েসিস মানে তৈরি করা, ইরাইথ্রোপয়েসিস প্রক্রিয়ায় একটা কি তৈরি করে? লোহিত রক্তকণিকা বা ইরাইথ্রোসাইট তৈরি করে। তাহলে এই যে আমাদের ইরাইথ্রোপয়েটিন, এটা একটা গ্রোথ ফ্যাক্টর। ঠিক আছে, এটা একটা গ্রোথ ফ্যাক্টর। আবার আরেকটা গ্রোথ ফ্যাক্টরের নাম বলি, যখন তোমার শরীরে জীবাণু প্রবেশ করবে তখন আমাদের ডাব্লিউবিসি কি করে? গ্রোথ ফ্যাক্টর তৈরি করে সে জীবাণুর সাথে মারামারি করে। জীবাণু আসলে আমাদের ডাব্লিউবিসি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে ঢিসুম ঢিসুম করে। তোমার যদি কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হয় বা কোনো স্থান কেটে যায়, তখন চারপাশের যে অনুচক্রিকা আছে বা প্লেটলেট আছে, ওরা একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয় এবং সেখানে রক্ত জমাট বাঁধিয়ে দেয়। তাহলে শরীরে বিভিন্ন জায়গায় গ্রোথ ফ্যাক্টর তৈরি হতে পারে। আমাদের লোহিত রক্তকণিকা গ্রোথ ফ্যাক্টর তৈরির মাধ্যমে তৈরি হতে পারে। জীবাণু প্রবেশ করলে আমাদের ইমিউনিটি, আমাদের প্রতিরক্ষা সিস্টেম গ্রোথ ফ্যাক্টর তৈরির মাধ্যমে মারামারি করতে পারে। রক্তক্ষরণ হলে কোনো জায়গায় কেটে গেলে চারপাশের কোষগুলো দ্রুত বিভাজিত হওয়ার জন্য, রক্ত জমাট বাঁধার জন্য অনুচক্রিকা আমাদের গ্রোথ ফ্যাক্টর তৈরি করতে পারে। তাহলে এরকম নানাভাবে নানান রকম গ্রোথ ফ্যাক্টর আমাদের পুরো কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, হাইটের জন্য গ্রোথ ফ্যাক্টর কই পাবা? গ্রোথ ফ্যাক্টরের প্রোটিন খাওয়া বেশি বেশি করে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে চলো আমরা দেখি আমাদের এই সাইক্লিন প্রোটিনটা 4 রকমের হতে পারে। আমাদের একটা কোষ সবার প্রথমে থাকে কোথায় বলো তো? সবার প্রথমে আসে হচ্ছে কি আমাদের কোষ চক্রে এন্ট্রি নিল। এই কোষ চক্রে এন্ট্রি নেওয়ার পর আমাদের যে কোষটা ডিসিশন নিচ্ছে যে সে বিভাজিত হবে, সে কোষের কোষ ঝিল্লি বা সারফেসে কিছু রিসেপ্টর থাকে। আমরা ফ্লুইড মোজাইক মডেল পড়েছিলাম না, যে তোমার গ্লাইকোক্যালিক্স কোষের শনাক্তকারী বা কোষের চিহ্নিতকারক, সেই গ্লাইকোক্যালিক্সগুলোকে আমরা বলি হচ্ছে কি রিসেপ্টর। ফ্লুইড মোজাইক মডেলের পড়া যদি ভুলে যাও, অবশ্যই অবশ্যই ক্লাস শেষে বই উল্টায় দেখবা যে ফ্লুইড মোজাইক মডেলে গ্লাইকোক্যালিক্স কই ছিল। ঠিক আছে, আমাদের কোষ ঝিল্লিতে যে ফ্লুইড মোজাইক মডেল, ওর কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলের গ্লাইকোক্যালিক্সটা রিসেপ্টর হিসেবে কাজ করে। ধরো আমি ডিসিশন নিলাম যে হ্যাঁ আমি বিভাজিত হব, এবার সাথে সাথে সেই রিসেপ্টর এসে যুক্ত হবে আমাদের গ্রোথ ফ্যাক্টর। সাথে সাথে কোষটা লাফ দিয়ে চলে যাবে আমাদের ইন্টারফেজে G1 এ, সেখান থেকে লাফ দিয়ে S, সেখান থেকে লাফ দিয়ে G2, সেখানে লাফ দিয়ে চলে যাবে M। তাহলে একটার পর একটা দশায় যে কোষগুলো লাফ দিয়ে দিয়ে চলে যাচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করে কে? আমাদের সাইক্লিন ডি। দেখো কোষকে G1 থেকে S এবং সেখান থেকে G2 পর্যায়ে নিয়ে যায়। ওকে, এরপরে দেখো আমাদের রেপ্লিকেশনটাকে ত্বরান্বিত করে, রেপ্লিকেশনকে ত্বরান্বিত করে হচ্ছে সাইক্লিন এ। এটা হচ্ছে 4 প্রকারের সাইক্লিন প্রোটিন, যেটা আমাদের কোষ চক্রকে নিয়ন্ত্রণ করছিল। ঠিক আছে, এটা এক ধরনের বিশেষ প্রোটিন। কিন্তু যদি বলে ডিএনএ রেপ্লিকেশন ত্বরান্বিত না, আমি রেপ্লিকেশনের জন্য একটা কোষকে প্রস্তুত করতে চাই, প্রিপেয়ার করতে চাই, সে প্রস্তুত করবে সাইক্লিন ই। দেখো প্রস্তুত, এখানে তোমরা ভেজালটা করবা। ভেজালটা কি? কোনটা ত্বরান্বিত করে আর কোনটা প্রস্তুত করে। ঠিক আছে, এটার মধ্যে ভেজাল করা যাবে না। একটা হচ্ছে প্রস্তুত করে, আরেকটা হচ্ছে ত্বরান্বিত করে। প্রস্তুত করে হচ্ছে গিয়ে সাইক্লিন ই, আর ত্বরান্বিত করে হচ্ছে সাইক্লিন এ। লাস্ট বাট নট দ্য লিস্ট, মাইটোটিক স্পিন্ডল তন্তু সহ, তার মানে মাইটোসিসের জন্য যা যা দরকার এই সবকিছু তৈরি করে কি? আমাদের সাইক্লিন বি। তাহলে আমি 4টা আবার রিক্যাপ করছি। একটা কোষ যে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যাচ্ছে, G1 থেকে S, সেখান থেকে G2, সেটা করে ডি। রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে হচ্ছে আমাদের ই, কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়াটাকে ফাস্টেনিং, ত্বরান্বিত করা মানে দ্রুত দ্রুত করা, সেটা করে হচ্ছে এ। আর স্পিন্ডল তৈরি সহ যাবতীয় কার্যক্রম করে দেয় হচ্ছে আমাদের সাইক্লিন বি। তাহলে তোমরা ড্যাব দিয়ে মনে রাখতে পারো, ডেইব, ডি এ বি ই, ডেইব। ঠিক আছে, ওকে। তাহলে এখন যেহেতু আমাদের 9টা 32 বাজে, আমরা মোটামুটি কোষচক্রের নিয়ন্ত্রক কে কিভাবে নিয়ন্ত্রণ করছে, এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টর পড়ে ফেলেছি। তোমাদের 5 মিনিটের এখন একটা ব্রেক দিব। আমাদের 9টা 37 পর্যন্ত একটা ব্রেক থাকবে। এরপরে এসে আমরা কোষচক্রের যে ধাপগুলো আছে ইন্টারফেজে সেটা পড়ে ফেলবো। ঠিক আছে, 5 মিনিটের ব্রেক। তোমরা হাওয়া হয়ে যেও না, আবার ফিরে এসো, আবার আসিব ফিরে ক্লাসের তীরে। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে সুস্মিতা, তোমার প্রশ্নের উত্তর আপু একবার দিয়েছি, যে স্পিন্ডল যন্ত্র হচ্ছে পুরো যন্ত্রটা, আর প্রতিটা তন্তুকে আমরা বলবো স্পিন্ডল তন্তু। মাইটোসিস কোষ বিভাজনে দেখো না যে এরকম কতগুলো স্পিন্ডল তন্তু তৈরি হয়, এই তন্তুগুলো সবগুলোকে আমরা একসাথে বলি যন্ত্র, আর প্রতিটা ফাইবারকে বলা হয় তন্তু। ঠিক আছে, আচ্ছা। আর G1 S G2 এগুলো কি, এটা আমরা একটু পরে দেখবো, যে আমাদের যে কোষ চক্র বা ইন্টারফেজের 3টা দশা আছে, G1 S আর G2। ঠিক আছে, তাহলে কোষ চক্রের মধ্যে আমাদের 5 থেকে 10% সময় ছিল মাইটোসিস, বাকি 90 থেকে 95% সময় জুড়ে আমাদের ছিল G1 S, আরেকটা কি ছিল? G2। তাহলে অনেকেই প্রশ্ন করছে আপু G1 এর পরে কেন G2 আসলো না? কারণ G1 হচ্ছে একদম শুরুর সিদ্ধান্ত, G2 হচ্ছে একদম শেষের সিদ্ধান্ত, মাঝখানে আসে S। মাঝখানে এস না দিলে তো আমার হচ্ছে কাজকর্ম ঠিকমতো সম্পন্ন হবে না। ঠিক আছে, আচ্ছা।
তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের কোষচক্র শুরু থেকে আমরা এখন পর্যন্ত পড়লাম যে কোষচক্র কাকে বলে, সংজ্ঞাটা আমাদের জ্ঞানমূলকের জন্য লাগবে। কোষচক্রকে নিয়ন্ত্রণ করছে বাইরে থেকে আমাদের বিভিন্ন হরমোনাল গ্রোথ ফ্যাক্টর, আর ভিতর থেকে নিয়ন্ত্রণ করছে সাইক্লিন সিডিকে যৌগ। সাইক্লিন একটা প্রোটিন, সিডিকে একটা এনজাইম। এই এনজাইমের একদম বিশেষ খাঁজ বরাবর সাইক্লিন প্রোটিনটা যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করলো সেটাকে বলে সাইক্লিন সিডিকে যৌগ। এরপরে কোষচক্রকে নিয়ন্ত্রণ করার জন্য যে সাইক্লিন প্রোটিন সেটা 4 রকমের হতে পারে। যেটা ডি, সেটা এক ধাপ থেকে আরেক ধাপে কোষকে নিয়ে যাবে। এ হচ্ছে রেপ্লিকেশন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে, মানে ফাস্টেনিং করে, দ্রুত করে। আর কোষটাকে প্রস্তুত করে হচ্ছে ই। আর আমাদের মাইটোসিসের সময় যে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে এটার জন্য প্রিপারেশন নেবে কি আমাদের সাইক্লিন বি। ঠিক আছে, তাহলে এম হচ্ছে মাইটোসিস, এম দিয়ে বোঝায় মাইটোসিস বা কোষ বিভাজন। ঠিক আছে, কোষ বিভাজন হয় অর্পা। একটা সময় এসে আমাদের হচ্ছে কোষ বিভাজন তখন থেমে যায় একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, কারণ দেখবা আমরা লম্বা হই না। ঠিক আছে, তখন দেখবা যে একটা নির্দিষ্ট বয়স পর আমরা লম্বা হই না, আবার আমাদের নিউরন তো কখনো বিভাজিতই হয় না। তাহলে তোমরা আমাকে বলো তো, নিউরন যদি কখনো বিভাজিত না হয়, তাহলে জন্মের সময় তোমার মস্তিষ্কে যদি 100 বিলিয়ন নিউরন থাকে, এখনো তোমার মস্তিষ্কে 100 বিলিয়ন নিউরনই আছে। একটা ছোট্ট নবজাতক শিশুর মাথায় 100 বিলিয়ন নিউরন, তোমার মাথায় 100 বিলিয়ন নিউরন, তাহলে আমাদের বুদ্ধি বাড়ে কিভাবে? একটা নবজাতক শিশু তো আর তোমার বায়োলজি বই বুঝবে না, তাই না? সো ওর থেকে তোমার বুদ্ধি বেশি কিভাবে বলো তো? এগুলো কোষচক্রের বিভিন্ন ধাপ। মিম, এতক্ষণ কি বলতেছি রে ভাই, তোমরা এক প্রশ্ন বারবার করো। আমাদের কোষচক্রের মধ্যে দুইটা প্রধান উপপর্যায়, এম ফেজ যেটাকে আমরা বলি মাইটোসিস, আরেকটা ইন্টারফেজ বা কোষ মধ্যক। এই ইন্টারফেজের আরো 3টা উপদশা, G1, S, G2। দেখো আমি তোমাদেরকে এখন ছবিটা দেখাই, তোমাদের আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই যে পুরোটা হচ্ছে আমাদের কোষের জীবন চক্র। ঠিক আছে, এই একবার বলতেছি আর রিপিট করবো না। এই পুরোটা হচ্ছে আমাদের কোষের জীবন চক্র। মাত্র 5 থেকে 10% সময় নিয়ে হয় এম। এম দিয়ে মাইটোসিস মানে কোষ বিভাজন। এখন জিজ্ঞেস করে না আপু মাইটোসিস কি, তাহলে একদম পিট্টু দিব। এরপরে এই পুরোটা পুরোটা হচ্ছে দুইটা দশার মাঝখানে যে বিশ্রাম পর্যায়, যেটাকে আমরা বলি ইন্টারফেজ। ইন্টারফেজ, ইন্টারফেজ মানে হলো ইন্টার মানে মাঝখানে, ফেজ মানে হলো দশা, ইন্টারফেজ। এর মধ্যে আমার এই প্রথম অংশটা হলো গ্যাপ 1, G1 মানে হচ্ছে গ্যাপ 1, প্রথম গ্যাপ বা প্রথম বিরতি। এরপরে আমাদের অংশটুকু হলো এস, এস দিয়ে হয় সিনথেসিস, সিনথেসিস, সিনথেসিস। আর লাস্টের গ্যাপটা হচ্ছে আমাদের G2 বা গ্যাপ 2, G2 বা গ্যাপ 2। তাহলে G1 এ আমাদের সময় লাগে 30 থেকে 40%, রেপ্লিকেশনে সবচেয়ে বেশি 30 থেকে 50%, আর মাত্র 10 থেকে 20% সময় লাগে হচ্ছে গ্যাপ 2 তে। এই পুরোটাই হচ্ছে আমাদের কোষচক্র। ঠিক আছে, তাহলে পুরোটা কোষচক্র। কোষচক্রের মধ্যে দুইটা থাকে হচ্ছে কি আমাদের এম ফেজ, আরেকটা হচ্ছে গিয়ে কি আমাদের ইন্টারফেজ। ইন্টারফেজের আরো 3টা উপদশার মধ্যে পড়বে G1, S আর G2। ঠিক আছে, কিভাবে তাকাবা দিয়া, তুমি আগে প্যারালাল টেক্সটটা পড়বা, পড়ে তারপরে দেখবা যে প্যারালাল টেক্সটে কোন কথাগুলো আমাদের মূল বইতে আছে। এমসিকিউর জন্য একটা কালি দিয়ে দাগাবা, সিকিউর প্রশ্নগুলো উপরে সিকিউ লিখে আরেকটা কালি দিয়ে দাগাবা। পুরা বই দাগালে হবে কি, পরীক্ষার আগে তুমি বুঝতেই পারবা না যে অ্যাকচুয়ালি আমার কোন জিনিসটা দরকার, কোন জিনিসটা দরকার নেই। ক্লাসে পড়ানোর পরে প্যারালাল টেক্সটটা একবার পড়ে তারপরে দেখবা যে বইতে কোন কোন লাইনগুলো প্যারালাল টেক্সটে ডিপ কালি দিয়ে লেখা আছে। আর আমার কাছে মনে হয় প্যারালাল টেক্সট পড়লে অ্যাকচুয়ালি মেইন বই পড়ার দরকারও থাকে না। কিন্তু আমরা অনেকেই অনেক সময় কনফিউজড থাকে যে আপু আমি তো প্যারালাল টেক্সট পড়ছি, এখন আমি মূল বই পড়ি নাই, হায় হায় আমার কি হবে। এই কনফিউশন দূর করার জন্য তুমি ধরো প্যারালাল টেক্সট থেকে প্রথমে কোষ বিভাজনের সংজ্ঞাটা পড়লা, অ্যামাইটোসিস পড়লা, পরে এবারে তুমি মূল বইটা খুলে একটু দেখো যে বইতে কোন কোন লাইন আছে বা কোন লাইন তোমার বাদ পড়েছে কিনা। এরপর আবার তুমি প্যারালাল টেক্সটে ব্যাক করে মাইটোসিস পুরাটা পড়ো। এরপরে তুমি মূল বইতে এসে দেখো যে মাইটোসিস নিয়ে বইতে কিভাবে লেখা আছে। এভাবে যদি তোমরা হচ্ছে কি দুটো পাশাপাশি লিখে পড়ো, দেখবা যে প্যারালাল টেক্সটের উল্টা আরো বাড়তি কথা লেখা আছে। মূল বইয়ে সবকিছুই আমাদের প্যারালাল টেক্সটে তোমরা পাবা। G2 মানে হচ্ছে গ্যাপ 2, গ্যাপ, গ্যাপ মানে মাঝখানে বিরতি। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের বুদ্ধি কিভাবে বাড়তেছে। ঠিক আছে, বুদ্ধি বাড়ে আমাদের সিনাপসের মাধ্যমে। তোমার যত বয়স বাড়বে, তোমার যত অভিজ্ঞতা বাড়বে, একজন বলেছিল তাজুর্বা, ঠিক আছে, যত অভিজ্ঞতা বাড়বে তোমার তত বেশি সিনাপস কানেকশন হবে। তোমার যত বয়স বাড়ছে, তুমি বেশি বেশি বই পড়ছো, তোমার সিনাপস তত বেশি কানেক্টেড হচ্ছে। এই জন্য আল্লাহ সবাইকে নিউরন দিয়ে পাঠিয়েছেন, কিন্তু কেউ এটাকে কাজে লাগায় আর কেউ কাজে লাগাতে পারে না। এই যে আমরা যে বলি বেশি বেশি বই পড়বা, কেন বই পড়তে বলি? যাতে করে আমাদের সিনাপস কানেক্টেড হয়। এবং একটা নির্দিষ্ট সময়ের পর যখন দেখবে আমরা বুড়া হয়ে যাই, তখন আমাদের সিনাপস গুলো কি হয়ে যায়, ডিসকানেক্টেড হয়ে যায়। তার মানে সিনাপস গুলো আস্তে আস্তে ঢিলা ঢিলা হয়ে যায়। এই জন্য দেখবা বুড়া বয়সে আমাদের দাদা বা নানা, ওনাদের কোনো কিছু মনে থাকে না, নাম মনে থাকে না, কে কোথেকে আসছে এগুলো মনে করতে পারে না, কারণ সিনাপস গুলো ডিসকানেক্টেড হয়ে যায়। বুঝে গেছে? আচ্ছা হ্যাঁ, সব সাবজেক্টের সব চ্যাপ্টারের সব পেপারে প্যারালাল টেক্সট দেওয়া হবে, ওইটা ক্লাস অনুযায়ী আস্তে আস্তে ধীরে ধীরে দেওয়া হবে। আর ফার্স্ট পেপারের জন্য তোমরা অবশ্যই আবুল হাসান স্যারের বই, সেকেন্ড পেপারের জন্য অবশ্যই আজমল স্যারের বই কিনবা। এখন আপাতত সেকেন্ড বা থার্ড রাইটার কেনার আমি প্রয়োজন মনে করছি না, কারণ এই দুইটা বই শেষ করতে অনেক সময় লাগে। আর তোমাদের প্যারালাল টেক্সটে অন্য রাইটারের বইয়ের যতটুকু দরকার ততটুকু অ্যাড করে দেওয়া আছে। এই জন্য আগে প্যারালাল টেক্সটটা ভালো করে শেষ করো, ওখানকার প্রশ্নগুলো সলভ করো, তারপরে তুমি মূল বইয়ের সাথে মিলাই দেখো যে তোমার বাড়তি আর কি পড়া বাকি রয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছি বুঝতে পেরেছো। ঠিক আছে, কতটুকু পড়ানো হয়েছে। এবারে তাহলে দেখো আমরা এখন ইন্টারফেস দিয়ে ডিসেকশন শুরু করি। আমাদের পরীক্ষায় কিন্তু ইন্টারফেসটা হচ্ছে সিকিউর জন্য আসে, এবং সিকিউতে আসলে অবশ্যই আমাদেরকে এই ফিগারটা বা এই ছবিটা আঁকতে হবে। এই ছবিটা তোমাদের বইতেও দেওয়া আছে, একটু ভালো করে আমরা খেয়াল করে দেখো। এই যে এম, এম মানে মাইটোসিস, এতটুকু, এখানে কোষ বিভাজন হবে।
আর এই পুরাটা হচ্ছে ইন্টারফেস। এর মধ্যে গ্রিন কালারটা গ্যাপ ওয়ান, মেজেন্টা কালারটা সিনথেসিস বা এস, অরেঞ্জ কালারটা G2 বা গ্যাপ টু। এই গ্যাপ ওয়ান, সিনথেসিস, গ্যাপ টু, এই পুরাটা নিয়ে হচ্ছে আমাদের ইন্টারফেস। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে আমাদের যেটা বলতেছি যে আমাদের যে তোমার হচ্ছে কি ইন্টারফেস, এই সময় নিউক্লিয়াসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া হয়। এই জন্য ইন্টারফেস দশার যে নিউক্লিয়াস আছে সেটাকে আমরা বলি বিপাকীয় নিউক্লিয়াস। ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো হচ্ছে দেখে আমরা এই দশায় নিউক্লিয়াসকে বলি বিপাকীয় নিউক্লিয়াস। এটা কিন্তু 2 নম্বরের প্রশ্নের জন্য আসে যে বিপাকীয় নিউক্লিয়াস বলতে কি বুঝো। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কি বুঝলাম, এটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসবে। ওকে, তাহলে এবারে দেখো আমরা যে বলেছি আমাদের সর্বপ্রথম ধাপটা ছিল গ্যাপ ওয়ান। গ্যাপ ওয়ানে এসে ওরা সিদ্ধান্তহীনতায় ভুগবে, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। ওই যে আমরা বলেছিলাম না, তুমি জীবনে একটা পর্যায়ে এসে আর পড়াশোনা করতে ইচ্ছা করবে না, আর কারো কারো সারা জীবন পড়াশোনা করতে মন চায়। তাহলে এই গ্যাপ ওয়ানে এসে একটা কোর্স ডিসিশন নিবে, আমি কি বিভাজিত হব কি হব না। যারা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবে ইয়েস আমি বিভাজিত হব, তারা চলে যাবে পরবর্তী দশায় এস। আর যারা ডিসিশন নিল না ভাই বহুত হয়েছে আর পড়বো না, আর বিভাজিত হব না, তার মানে যারা ডিসিশন নেয় নো, তারা G0 দশায় আটকা পড়ে, ওরাই হয়ে যায় স্থায়ী কোষ। ঠিক আছে, তাহলে ভাজক কোষগুলো যখন গ্যাপ ওয়ানে আসে ওরা সিদ্ধান্ত গ্রহণ করে বিভাজিত হব কি হব না। যখন সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে যে হ্যাঁ আমি বিভাজিত হব, তখন ওদেরকে আমরা বলবো এসে চলে যাচ্ছে ওরা। আর যারা বলবে না ভাই বহুত হয়েছে, আমি এখন বিশ্রাম করতে চাই, আমার তেমন শক্তি নাই অবশিষ্ট, কোনো কাঁচামাল নাই, কোনো এটিপি নাই, আমি আর বিভাজিত হব না, ওরা তখন G0 এই দশায় আটকা পড়ে যায়। আচ্ছা, এরপরে কি করে দেখো, এই ধাপে আমাদের প্রোটিন, ডিএনএ, আরএনএ এই জিনিসপাতিগুলো তৈরির জন্য যত রকম কাঁচামাল দরকার, কাঁচামাল বলতে তোমার শক্তি, এটিপি, প্রোটিন যা কিছু দরকার, এইসব কাঁচামালগুলো আমাদের জ্ঞাপন দশায় তৈরি হচ্ছে। দেখো তুমি পরের দিন ধরো তোমার বন্ধুদের সাথে ট্যুরে যাবা, ধরো সাজেক যাবা, এখন আগের রাতে কি তুমি ব্যাগ গুছাবা, জার্নিতে কি কি খাবা সেগুলো রেডি করবা, ক্যামেরা ফিক্স করবা, মোবাইলে চার্জ দিবা, তাহলে তুমি যাচ্ছ পরের দিন সাজেক, কিন্তু সব প্রিপারেশন নিচ্ছ আগের দিন রাতে। তুমি মাইটোসিসে যাবা, কিন্তু আগে ভাগে তুমি সব প্রিপারেশন নিয়ে রাখছো তোমার কি জিনিসপত্র লাগবে সেটা। হ্যাঁ, বিপাকীয় মানে হচ্ছে, বিপাক মানে কি জিনিসটা, বিপাক মানে হচ্ছে মেটাবলিজম। তাহলে মেটাবলিজম আমাদের নিউক্লিয়াসে হয়, তাহলে ইন্টারফেজে নিউক্লিয়াসে মেটাবলিজম বা বিপাক হয় বা শক্তি তৈরি হয় দেখে আমরা নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলি। ঠিক আছে, মাইটোটিক অ্যাডজেক্টিভ আর মাইটোসিস হচ্ছে গিয়ে নাউন। G0 মানে হচ্ছে কি যেই দশায় কোষগুলো আর বিভাজিত হবে না, যেই দশায় সবগুলো কোষ হচ্ছে স্থায়ী কোষ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এই ধাপে আমাদের কি হবে, এই ধাপে শুরুতেই আমাদের সাইক্লিন প্রোটিনটা তৈরি হবে। এই সাইক্লিন প্রোটিনটা সাইক্লিন সিডিকে যৌগের মাধ্যমে এই পুরো চক্রের ফসফোরাইলেশনকে নিয়ন্ত্রণ করে। এটা আমি অলরেডি বুঝাই ফেলছি যে ফসফোরাইলেশন মানে এটিপি তৈরি, এটিপি তৈরি করবে সাইক্লিন সিডিকে। আর এই ধাপে একটা বিশেষ প্রোটিন কাজ করে যার নাম P53। বলেন এটার নাম কোথায় পড়েছিলেন? 19 কিন্তু এটা ছিল P53 প্রোটিন, যেটাকে বলে গার্জিয়ান অফ দ্য জিনোম। P53 এই প্রোটিনটার নাম আমরা কোথায় পড়েছিলাম, দেখি কার কার মনে আছে? P53 এই প্রোটিনটার নাম আমরা কোথায় পড়েছিলাম? এই তো শাফিনুর বলে ফেলছে। না কালার করতে হবে না তাবাসুম, ইরা পড়ে নাই। আচ্ছা অহনা এক্সিলেন্ট, আদিবা ভেরি গুড। আচ্ছা আমাদের শরীরে বিশেষ কিছু প্রোটিন আছে যারা আমাদের কোষের লাগাম টেনে ধরে। আমরা কি বলেছিলাম মাইটোসিসের 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা কোষ তৈরি হবে। এরকম কি কখনো হইতে পারে না যে না একটা কোষ নিজের মন মতো বিভাজিত হচ্ছে, 2টা থেকে 8টা হয়ে গেল, 8টা থেকে 64 হয়ে গেল, এরকমও কিন্তু হয়। তো কোষ যাতে করে নিজের মনের মতো করে এসব না করতে পারে, এই জন্য কিছু প্রোটিন ওদের লাগাম টেনে ধরে যে না আমি তুমি হচ্ছে কি এরকম উল্টাপাল্টা বিভাজিত হইতে পারবা না। এরকম একটা প্রোটিন হচ্ছে P53, P53। ওর কাজ কি, কোষকে টেনে ধরবে, এই তুমি এত বেশি বিভাজিত হবে না। তো আমাদের শরীরে যদি অর্ধেকের বেশি এসব প্রোটিন ডিফেক্টিভ হয়, মানে কাজ করতেছে না, ওই যে বললাম না এই এক আল্লাহ আমাদের পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে দেখে আমরা টের পাই না যে পৃথিবী কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। যদি কখনো কোনো ডিফেক্ট হয়, যদি একটা প্রোটিনে ডিফেক্ট হয়, তখন অস্বাভাবিক কোষ বিভাজন হবে। অস্বাভাবিক কোষ বিভাজন থেকে তৈরি হয় টিউমার, এবং সেই টিউমারটা যদি কোনো ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, জরায়ু ক্যান্সার করবে, হেপাটাইটিস, লিভার ক্যান্সার করবে, কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সেটা করে ফেলবে ক্যান্সার। তাহলে সকল টিউমার কিন্তু ক্যান্সার তৈরি করে না। ওকে, এটা অলওয়েজ মনে রাখবা। ধরো মাথায় এদিকে এটা ফুলে গেল, হাতের এদিকে ফুলে গেল, এটা হতে পারে চর্বির দলা, হতে পারে যে কোনো কোষের একটা দলা, তুমি কেটে ফেলে দিলে তোমার কেমোথেরাপি রেডিওথেরাপি আর লাগবে না। কিন্তু এটা যদি ক্যান্সার হয় তখনই সেটার জন্য আমার কি লাগবে, কেমোথেরাপি রেডিওথেরাপি লাগবে। হ্যাঁ রে জীবন থেকে যায় তাজ। আচ্ছা বিশ্রাম দশা কেন বলতেছে, বিশ্রাম দশা বলা হচ্ছে বিভাজন থেকে বিশ্রাম। ও সব কাজই করতেছে মাগার বিভাজন করতেছে না, এই জন্যই বলা হয়েছে বিশ্রাম, আর কিছু না। ওকে, তাহলে এই তো ভেরি গুড। তাহলে যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা আমাদের এই দশায় 5টা জিনিস হচ্ছে, কি কি জিনিস হচ্ছে দেখো এখানে সেই জিনিসগুলো লেখা আছে। মোট চক্রের আমাদের 30 থেকে 40% সময় ব্যয় হবে G1 দশায়। প্রথমে আমরা বলেছি যে বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করবে কিনা এটা সিদ্ধান্ত না হবে এই পর্যায়ে। সিদ্ধান্ত এই কি পয়েন্টগুলো মনে রাখবা, ঠিক আছে? কোষটা আকৃতিতে বড় হবে, নিউক্লিয়াসও বড় হবে, কারণ এখানে অনেক বেশি বেশি কাজ করতে হবে। সকল উপাদান এখানে তৈরি হবে,
সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আমাদের পুরো প্রক্রিয়ার ফসফোরাইলেশনকে নিয়ন্ত্রণ করবে। P53 কে বলা হচ্ছে গার্জিয়ান অফ দ্য জিনোম, এটা 2 নাম্বার বা 1 নাম্বারের জন্য আসতে পারে। আর এই পুরো প্রক্রিয়াগুলো আমরা গুরু রচনার মতো প্যারা করে না লিখে পয়েন্ট করে লিখবো, টিচারও হ্যাপি তুমিও হ্যাপি, ঠিক আছে? তাহলে এই কি পয়েন্টগুলো ভালো করে মনে রাখবা। কি কি বললাম কি পয়েন্ট? নাম্বার 1 সিদ্ধান্ত গ্রহণ, কাঁচামাল তৈরি, সাইক্লিন সিডিকে যৌগ ফসফোরাইলেশন করবে P53। এবার আসো এসে। এসের একটাই কাজ, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। বিশাল বড় একটা কাজ, শব্দ ছোট কিন্তু বিশাল বড় কাজ দেখে সবচেয়ে বেশি সময় ব্যয় হয় এখানে। এখান থেকে একবার মেডিকেলে প্রশ্ন আসছিল যে ডিএনএ সিনথেসিস বা ডিএনএ তৈরি হয় কোন উপপর্যায়ে, কোন উপপর্যায়ে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়। দেখো আমি কিন্তু তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা দেখা যাবে যে টিচার ইনবক্সে এতটা ব্যস্ত থাকবা, আপু কি প্রশ্ন করছে এগুলা খেয়াল করতেছো না। এই জন্য দেখো আপু কি বলি, এখান থেকে মেডিকেলে একবার প্রশ্ন আসছে কোন উপপর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন হয় বা ডিএনএ রেপ্লিকেশনের অথবা কোষ চক্রের কোন উপপর্যায়ে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়, এস পর্যায়ে, ঠিক আছে? এস পর্যায়ে চিত্র লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি আমরা জি2 তে। তাহলে জি2 তে এসে ওরা আবার সিদ্ধান্ত গ্রহণ করবে। জি1 এ ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলছিল যে হ্যাঁ আমি ফাইনাল ডিসিশন, আমি বিভাজিত হব। এরপরে মেয়েরা কি করে, ডিসিশন নিতে ইনডিসিশনে ভুগে। ছেলেরা দেখবে ডিসিশন নিতে কম সময় নেয়, মেয়েদের অনেক বেশি সময় লাগে। করবো কি করবো না, যাবো কি যাবো না, আবার ডিসিশন নিবে। ডিসিশনটা কি ঠিক ছিল? আমি কি আদৌ বিভাজনের জন্য রেডি? আচ্ছা, এরপরে দেখো আমাদের মাইটোসিসের জন্য দরকার একটা সুন্দর স্পিন্ডল যন্ত্র। বলো এই স্পিন্ডল যন্ত্র প্রাণী কোষে কে তৈরি করে আর উদ্ভিদ কোষে কে তৈরি করে? প্রাণী কোষের আছে সেন্ট্রিওল, এই জন্য প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি করবে সেন্ট্রিওল। আর আবৃতবীজী উদ্ভিদ আমরা পড়েছিলাম না, প্যাডি মানে প্রোক্যারিওটিক কোষ, আবৃতবীজী, ডায়াটোমার ইস্ট, ওদের হচ্ছে সেন্ট্রিওল নাই, এই জন্য ওদের মাইক্রোটিউবিউল তৈরি করে স্পিন্ডল যন্ত্র। তাহলে মাইক্রোটিউবিউল, সেন্ট্রোজোমের বিভাজন, এই জিনিসগুলো আমাদের জি2 দশাতেই হবে। আর এই দশাতে একটা বিশেষ প্রোটিন তৈরি হয় যার নাম এমপিএফ, ম্যাচুরেশন। ম্যাচুরেশন মানে সম্পূর্ণতা প্রাপ্ত, প্রোমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর বা যেটাকে আমরা বলি এমপিএফ। এই এমপিএফ প্রোটিনটা দিয়ে ও লাভ দিয়ে এম ফেজে চলে যাবে। তুমি যে এইচএসসি পরীক্ষা দিবা, কলেজে উঠবা, তোমার একটু ম্যাচিউর হইতে হবে না, একটু পরিণত হতে হবে না? এই জন্য তো আমরা উদ্ভাস তোমাকে পরিণত করছি, তুমি যাতে কলেজে ভালো মতন পড়াশোনা করতে পারো। এই কোর্সটা যে তোমার জি2 থেকে এম ফেজে যাবে, ওকে ম্যাচিউর করতে হবে। সো আমার ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর জি2 তে তৈরি হয়ে যাবে। তাহলে দেখো এখানে এই কথাগুলো বলা হয়েছে। আমাদের যে এস ফেজ, এস ফেজে কি হবে, সবচেয়ে বেশি সময় ব্যয় হবে, ডিএনএ অনুলিপন হবে, স্তন্যপায়ীদের মানে ম্যামালসদের প্রায় 7 ঘন্টা স্থায়ী হবে এবং এই সময় হিস্টোন প্রোটিন তৈরি হবে। বলো হিস্টোন প্রোটিন কি ছিল? আমাদের আদি কোষের ডিএনএ গুলো হয় বৃত্তাকার আর প্রকৃত কোষের ডিএনএ গুলো হয় সূত্রাকার, সিঁড়ির মতো পেঁচায় পেঁচায় উপরে উঠে। কারণ আমাদের প্রকৃত কোষে আছে হিস্টোন প্রোটিন। আমাদের এই হিস্টোন প্রোটিন করবে কি, চারা গাছ যেরকম খুঁটি ধরে ধরে উপরে উঠে, সেরকম ডিএনএ সুতার জন্য ভিত্তি হিসেবে কাজ করে ডিএনএ সূত্রাকারে উপরে উঠতে সাহায্য করবে। আদি কোষের কি আমাদের হিস্টোন নাই, এই জন্য ডাব্বা মার্কা গোল্লা হয়। প্রকৃত কোষের হিস্টোন আছে দেখে ওরা সুন্দর মতন সিঁড়ির মতো বেয়ে বেয়ে উপরে সূত্রাকারে বড় হতে পারে। তোমরা কি আবুল হাসান স্যারের বইটা কিনছো? আবুল হাসান স্যারের বই কিনলে দেখবা যে বইয়ের পিছনে একদম ডিএসএলআর মার্কেটে ডিএনএ ছবি আছে, ঠিক আছে? ওখানে দেখবা হিস্টোন প্রোটিনগুলো কমলা কমলা তোমার বলের মতো, ঠিক আছে? তাহলে এই যে আমাদের এস দশায় কি হচ্ছে, রেপ্লিকেশন প্লাস হিস্টোন প্রোটিন তৈরি হচ্ছে। জি2 তে 10 থেকে 20% সময় ব্যয় হয় এবং এটার প্রধান কাজ কি বলতো, মাইক্রোটিউবিউল তৈরি করা, যেটা দিয়ে স্পিন্ডলতন্তু সৃষ্টি হবে, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের বিভাজন হবে, প্রয়োজনীয় শক্তি বা এটিপি তৈরি, ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর বা প্রোটিন তৈরি করা। তাহলে তোমার যদি মনে না থাকে, তুমি আগে কি পয়েন্টগুলো মনে রাখো, যে ইন্টারফেসের 5টা জিনিস: সিদ্ধান্ত গ্রহণ, সাইক্লিন সিডিকে, ফসফোরাইলেশন, P53, কাঁচামাল। এস এর একটা মাত্র জিনিস রেপ্লিকেশন, রেপ্লিকেশনের সাথে রিলেটেড হলো হিস্টোন প্রোটিন। আর জি2 তে এসে আবার সিদ্ধান্ত গ্রহণ, মাইক্রোটিউবিউল, সেন্ট্রোজোমের বিভাজন, এমপিএফ তৈরি। এরকম আমরা যদি কি পয়েন্ট দিয়ে মনে রাখি তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইজি হবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে ইন্টারফেসে যে 3টা দশা, খুব সুন্দর করে আমরা এটা সিকিউর জন্য পড়ে ফেলবো। ছবিটা লাগবে, এই একটা চাক্কা আঁকলেই 3টা ছবি আঁকা হয়ে যাবে এবং পয়েন্ট করে অবশ্যই লিখবা, ঠিক আছে? জি1 এস জি2 তিনটাই একসাথে সিকিউতে আসে। আচ্ছা, তাহলে এবারে দেখো আমাদের প্রথম কুইজ, পুরাটা আগে ভালো করে পড়বা, তারপরে বুঝে শুনে অ্যান্সার করবা। কোষচক্রের বিরাম 1, বিরাম গ্যাপ আর হলো জি একই জিনিস। বিরাম 1 দেখে তোমরা আবার বাপের নামের আগে মোহাম্মদ যোগ করলে বাপরে ছিল না। যেটাই গ্যাপ 1 সেটাই জি1, সেটাই বিরাম 1। বিরাম 1 এ ব্যয়িত সময় 10 থেকে 20, 30 থেকে 40, 30 থেকে 50, 90 থেকে 95। এখনই পোল লঞ্চ করা হলো, সবাই অ্যান্সার করো। ক্যান্সার কখন থেকে হবে? যখনই ভাইরাস আক্রমণ করবে কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় টিউমারটা ছড়িয়ে পড়বে, তখনই ক্যান্সার হবে। হ্যাঁ রে, অন্যান্য বই কিনবা শিফাত, অ্যাটলিস্ট একটা করে রাইটারের বই কিনবা, নইলে তোমার মনের মধ্যে কনফিউশন রয়ে যাবে যে হায় আল্লাহ আমি তো কোনো টেক্সট বুক কিনলাম না। কিন্তু প্যারালাল টেক্সট পড়লে ইনশাল্লাহ আর কোনো বই লাগবে না। কোর্স চক্র করতে কত সময় লাগে? মিনিমাম তোমার 9 থেকে 10 ঘন্টা। অনেক সময় লাগে, কারণ রেপ্লিকেশনেই তো 7 ঘন্টা চলে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই বুঝে শুনে অ্যান্সার করো। আচ্ছা, তাহলে পোল ক্লোজ করে দিচ্ছি। এখানে অ্যান্সার কি হবে দেখো তো, এখানে অ্যান্সার হবে তোমার হচ্ছে 30 থেকে 40। তাহলে শুধু সঠিক উত্তর দেখে পালাবা না, অন্য উত্তরগুলোও দেখবা। 30 থেকে 50 হচ্ছে এস,
10 থেকে 20 হচ্ছে G2 আর 90 থেকে 95 হচ্ছে সম্পূর্ণ ইন্টারফেস। ঠিক আছে? তাহলে যখনই প্রশ্ন সলভ করবা টেস্ট পেপারে, শুধু সঠিক উত্তর না, অন্য উত্তরগুলো কোন প্রশ্নের এগেইনস্টে, এই পুরো টপিকটা বই থেকে পড়ে ফেলবা। তাহলে দেখবে এভাবে প্রশ্ন সলভ করলে আমাদের অনেকগুলো টপিক বই থেকে পড়া হয়। ঠিক আছে? তাহলে দেখি তো, ফার্স্টেস্ট ফিঙ্গারে ভুল করেছে সানজিদা, মানজিলা, মঞ্জিলা আর আমরিন, ওরা ভুল করে মিস্টেক করে ফেলেছে। আর আমাদের গুড গার্ল বয়েজ হচ্ছে সায়ন, নোহা, সামিয়া, ভেরি গুড। সালমা, তাথুই, আবরার, মাইশা, ওহিল, রাকিব, জয়া, তোমাদের সবাইকে কংগ্রেচুলেশনস। উদ্ভিদ কোষে হয় সানজিদা, এগুলো